মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি মিস্টার রয়, আপনি পার্সোনালি সবাইকে ইনভাইট করলেন অথচ রাধাকে ইনভাইট করলেন না তো? মেঘা হঠাৎ এইসব কথা বলছে কেন? ও আবার কবে এত ভালো হয়ে গেল? ওর ভালো মানুষের পেছনে নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। না মানে হ্যাঁ অবশ্যই, আমার তো ভুল হয়ে গেছে। আপনি কিছু মনে করবেন না ম্যাডাম, মানে আপনি কিন্তু অবশ্যই আসবেন আর কি পার্টিতে। আর আই এম রিয়েলি সরি, মানে আপনাকে আমার এভাবে বলা ঠিক হয়নি, মানে কিন্তু আপনাকে দেখে আমার মেড বলে মনে হয়েছিল, তাই আই এম সরি ফর দ্যাট। আই এম সরি। আরে বাবা, বলেছেন বলেছেন, আর কাজের লোক হওয়া খারাপ কিছু নাকি? না না, খারাপ হতে যাবে কেন? আর আমি তো ক্ষমা চাইলাম। ক্ষমা চাইছেন কেন আপনি আমার কাছে? আর এমন ভুল করেন কেন যার জন্য ক্ষমা চাইতে হয় আপনাকে? আর আমি যদি মেড হতামও তারপরও তো আপনি আমার সাথে এইভাবেই কথা বলতেন, তাই না? ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? আর কাজের লোকেরা মানুষ নয়? দেখুন, আপনার যদি ক্ষমা চাইতেই হয় তাহলে ওই যে আপনি অন্যের বাড়িতে যেভাবে বাইরের জুতো পরে ঢুকে আসছিলেন তার জন্য আপনি ক্ষমা চাইতে পারেন রাধা মাধবের কাছে। এই বাড়িতে তো রাধা মাধব অধিষ্ঠিত, তাই আপনি একটা কাজ করুন, ওখানে গিয়ে ক্ষমা চান। আর যদি আপনি ক্ষমা না চান তাহলে দেখবেন রাধা মাধব আপনাকে শাস্তি দিয়েছে যে আপনার পায়ে বড় বড় ফোস্কা পড়ে গেছে, আর তারপর সেই পা একেবারে... না না, ফোস্কা পড়বে কেন? আর তাছাড়া ওটা তো নতুন জুতো নয়। আরে বাবা, রাধা মাধবের কাছে পাপ করলে কি নতুন জুতো আর কি পুরনো জুতো, ফোস্কা তো পড়তেই পারে। ওরে বাবা, রাধা চুপ করো না। অদ্ভুত ব্যাপার, প্রত্যেক মানুষের বিশ্বাস অবিশ্বাস সংস্কার এগুলো নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। উনি চান না, তবুও জোর করে ওনার জুতোটা খোলালে তুমি। না না আদিত্য স্যার, আমি আর জুতো পরবো না। ইনফ্যাক্ট আমি আর কোনোদিন জুতো পরবো না। আঙ্কেল, তুমি কি খালি পায়ে বাড়ি যাবে? হ্যাঁ মা, দরকার হলে তাই যেতে হবে। জুতো পরার কথা আর আমি বোধহয় ভাবতেও পারবো না, মানে জুতো পরলেই আমার মানে মনে পড়ে যাবে আর কি এই মুখটার কথা। আপনি কিছু মনে করবেন না ম্যাডাম, জুতো আর আমি কোনোদিন... সরি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আসছি, আপনারা সবাই আসবেন। হ্যাঁ আসবেন। হ্যাঁ জুতো... আহারে, মিস্টার রয় বোধহয় রাধার পাল্লায় পড়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন। কথাগুলো এখন বলার কোনো দরকার ছিল? কি বলছো তুমি আদিত্য? বুঝতে পারছো না? বুঝতে পারছো না সবার সামনে কথাগুলোর বলার কি প্রয়োজন? বারে একজন বাইরের মানুষ এসে রাধাকে কাজের লোক ভেবে ভুল করছে, এটা কি ঠিক বলো তো? তাছাড়া রাধাকে কাজের লোক ভাবলে আমার সেটা ভালো লাগে না। হাজার হোক রাধা তোমার অগ্নি সাক্ষী করে বিয়ে করা বউ আদিত্য। আহারে, শাকচুন্নি দিদির আমাকে নিয়ে যে কত চিন্তা। হ্যাঁ, আমিও ঠিক এটাই ভাবছিলাম। তুমি আবার কেন কথা বলছো? মেঘাদি এক্ষুনি সুযোগ পাবে তোমাকে বাজে বাজে কথা শোনাবে। অন্যকে কথা শোনানো ছাড়া আর কি কাজ ওনার? মিথ্যেবাদী শাকচুন্নি একটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাধা একদম চুপ। তোমায় মানা করেছি না এই সমস্ত ভাষা ব্যবহার করবে না, আমার কান মাথা জ্বলে। কেন চুপ করবো? কেন আমি চুপ করবে? আমি বলেছি তাই তুমি চুপ করবে? এ কি রাধা, তুমি সত্যিই চুপ করে গেলে? দেখো রাধা, তুমি চুপ করে গেলে একটু ভালো লাগে না। তোমার মুখে খই না ফুটলে তো মানায় না, তাই না? এরপর তো তুমি আবার মিস্টার রয়ের পার্টিতে যাবে। আমি যাব না। কেন যাবে না? তাহা বললে কি করে হয় বলো তো রাধা? তুমি তো আদিত্যর বউ, তোমার কি কোনো সম্মান নেই নাকি? ওখানে লোকে কি বলবে? সবাই তো তোমার সঙ্গে দেখা করতে চাইবে, কথা বলতে চাইবে। আর তাছাড়া এটা তোমাদের বিয়ের পরের প্রথম ইনভিটেশন, না গেলে কি ভালো দেখায়?
হ্যাঁ, তোমার চোখে তো কিছুই মানায় না। ওই যে বললাম তোমার চোখে 40 বছরের আগেই চালসে পড়ে গেছে। অভ্র তুমি চুপ করো তো, আমার কিন্তু এসব অশান্তি ভালো লাগে না। জামাইদা কিন্তু সবসময় ঠিক কথাই বলে। এবার তুমি দয়া করে চুপ করো রাধা, আর মন দিয়ে শুনে নাও। আমি যা বলবো সেটা শুনতে হবে। কিন্তু ওই সমস্ত পার্টিতে যাওয়ার মতো চাল চলন কথাবার্তা তোমার জন্য উপযুক্ত নয় আর কি। বোঝার চেষ্টা করো। কেন কেন কেন? ওইসব পার্টিতে যাওয়ার জন্য কি অতিরিক্ত হাত পা লাগে নাকি, নাকি লেজ লাগে যেটা আপনার রয়েছে? রাধা, লেজ? বাবা লেজ আছে নাকি? আমার স্কুলে গো অ্যাজ ইউ লাইকে রনি একটা লেজ লাগিয়ে মাংকি সেজেছিল। আমার মনে হয় পুপুল তোমার বাবা সেটাই। শাট আপ। এই কারণে আমি বলছি যে তুমি সব জায়গায় যাওয়ার উপযুক্তই নয়, অন্তত ওই সমস্ত জায়গায় তো নয়। আমি যেন যাওয়ার জন্য হেদিয়ে মরছি। আবার এই ভাষা বলছো? একদম এই সমস্ত ভাষা বলবেন, আমি পছন্দ করি না। পুপুল শিখবে কিন্তু। এই ভাষাগুলো তুমি শিখেছো কোথা থেকে? শিখেছি যেখান থেকে ইচ্ছে শিখেছি। আমি যেটা বলছি স্পষ্ট বাংলায় বলছি। আচ্ছা, হেদিয়ে মরা মানে কি গো? হেদিয়ে মরা মানে হচ্ছে যখন কেউ কোনো কিছু করার জন্য স্থির হয়ে যায়, তখন সেটাকে বলে হেদিয়ে মরছি। কি কিউট কথাটা, আমিও বলবো। একদম বলবে না এসব কথা তুমি। সহ্য করতে পারছি না আমি ওই পার্টিতে যাব না। আমি মিস্টার রায়কে জানিয়ে দেবো যে আমার শরীর খারাপ। তা বললে কি করে হয় আদিত্য? ওনারা তোমার জন্য এই পার্টি অ্যারেঞ্জ করছে। আই ডোন্ট কেয়ার। আমি ওকে নিয়ে যাব না। আমিও যেতে চাই না। আমাকে বললেই আমি এমনি যাবো নাকি? যেতে তো তোমাকে হবেই রাধা, না হলে আমি কি করে আমার উদ্দেশ্য সফল করব বলো তো? কিন্তু দাদা ভাই, মিস্টার রায় উনি তো খালি পায়ে এসে নেমন্তন্ন করে গেলেন। যাব না আমি। এই মেয়েকে নিয়ে আমি কোথাও যাব না, আমি তোমায় বলে দিলাম মা। রাগ করে আদিতে বেরিয়ে গেল আমার মা। আমি বলছি ভালো করে শোন, মেঘার অন্য কোনো উদ্দেশ্য আছে রাধা। দূর বাবা, রাগ দেখে মনে বিশাল কিছু করে ফেলেছেন আপনি। আমি না আপনাকে একদম ভয় পাই না বলে দিচ্ছি। কেন রে বাবা, নিজের মতো করে থাক না। আমি কি ওদের তোকে সেধেছি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। 3 দশক ধরে বললেন যে আপনার লড়াই, এখন এটাকে ঠিক লড়াই ভাবে দেখিনি। আজকে ট্রান্সজেন্ডার মুভমেন্ট একটা জায়গায় আনতে পেরেছি এবং মহামান্য সুপ্রিম কোর্ট থেকে লড়াই করে তার জেন্ডারদের মানুষদের জন্য অনেক রকমের পরিকল্পনা, অনেক রকমের ইনফ্রাস্ট্রাকচার তারা তৈরি করে দিতে পেরেছে। সেটাও একটা বিশাল লড়াই। আমি কিছুটা প্রিভিলেজ, যেহেতু আমি এলগিন রোডের মতন জায়গায় বড় হয়েছি। আমার বাবা পুলিশে ছিলেন, আমার মা কলেজে পড়াতেন। মা কিছুটা হলেও আমায় শুনতেন, কিন্তু বাবা যেহেতু পুলিশে ছিল, ছেলে তার পুলিশ হবে। আমার বড় দাদা আছে। আমি হোটেল ম্যানেজমেন্ট করছিলাম এবং করতে গিয়ে আমি দেখেছি যে প্রত্যেকটা সময় আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তুমি সাধারণ মানুষ নয়, তুমি একজন হাস্যকর বস্তু। এবং যেখানে গেছি সেখানে স্কুলেও কলেজেও, কিন্তু আমি একটু প্রিভিলেজ আবার বলছি স্কুলের ক্ষেত্রেও, সেখানে টিচাররা কিন্তু আমায় বুঝতো। এবং সেই 30-40 বছর আগে আমি জানি আমার টিচারদেরকে আমি গুড টাচ ব্যাড টাচ বোঝাতে পেরেছি। কেন কি সেই সময় স্কুলেও অনেক রকমের হেনস্থার শিকার আমাকে হতে হয়েছে। তো সেই সময়কে আমি বুঝতে পেরেছি যে আমাকে কিছু একটা করতে হবে। এবং লড়াইটা যখন শুরু হয়, আমি হায়ার এডুকেশনে যাই কলকাতার বাইরে। আমার হোটেল ম্যানেজমেন্টের জন্য আমি চণ্ডীগড় গেছিলাম। সেখানে গিয়ে তখন, এখন তো অনেক মুভমেন্টটা কাছে হয়েছে, আমরা অনেকটা বোঝাতে পেরেছি। ট্রান্সজেন্ডারদের আলাদা আলাদা সেল জায়গা তৈরি হয়েছে। রাতের পর রাত আমি পড়াশোনা করবো কি আমি ঘুমাতে পারতাম না, যে এই হয়তো বা আমার উপরে শারীরিক নির্যাতন হবে। কেন কি সব ছেলেদের এটাই ছিল যে তুই এরকম কেন। এবং ওই সময় থাকাকালীন আমার ন্যাশনাল মুভমেন্টের সাথে আমি তখন যুক্ত হই, যেটাকে বলবো আমরা LGBTQ মুভমেন্ট। এটা কিরকম ছিল, মানে মুভমেন্টটা বলতে কিরকম? মুভমেন্টটা, ন্যাশনাল মুভমেন্টটা তখন বুঝেছি যে MSM মানে মেল হু হ্যাভ সেক্স উইথ মেল, গে অ্যাক্টিভিস্ট, লেসবিয়ানস, তারা কাম আউট করছে
কিন্তু কেউ খোলা বলতে পারছে না, সেটাও একটা সিবিওর মধ্যে, মানে কমিউনিটি বেস অর্গানাইজেশনের মধ্যে। আপনারা রাস্তায় বেরিয়ে প্রসেশন করে? না, আমরা খুব গোপন জায়গায় তখন মিটিং করতাম, কারণ কি তখনও অনেক মানুষ ছিল যারা আমাদের মিটিংগুলোকে ভঙ্গ করার চেষ্টা করতো। কারণ কি তখন এটা সামাজিকভাবে নেচারের বিরুদ্ধে কাজ বলা হতো, যেহেতু 377 তখনও পাস হয়নি, এবং সেই মিটিংগুলো করেছি। এবং যখন আমি কলকাতায় ফিরে এলাম, তারপর অনেক লড়াই। এই জার্নিটার সময় কি আপনি পুরোপুরিভাবে রূপান্তরিত হয়ে গেছিলেন? হ্যাঁ, তখনই আমার জার্নিটা শুরু হয়ে গেছে। পুরো কোন বয়সে? আমার 20 বছর বয়সে, মানে আমার নিজের সংগঠনের বয়স 30 বছর, আর আমার 48 বছর বয়স। 30 বছর আগে আমার লড়াই শুরু হয়, আমার সংগঠনের বয়স 26 বছর এবছর হতে চলছে। তো এটা একটা বড় পরিবার, এবং আস্তে আস্তে যেগুলো আমার স্বপ্ন ছিল, আমাদের মতন মানুষদের তখন জায়গা ছিল না, কোথায় থাকবে তারা, কোথায় যাবে তারা। যখন মা দাদাকে নিয়ে বেরিয়ে চলে যায়, আমি এলগিন রোডেই থেকে যাই, একদম নন্দনের অপোজিটেই আমার বাড়ি। এবং ওই বাড়িটা তখন প্রথম শেল্টার হোম তৈরি হয়। আমার যত ছেলে মেয়ে যাদের অসুবিধা, অনেক মানুষকে আমার ওই বাড়িতে রেখেছি, থেকেছে, তারা খেয়েছে। এবং এই স্বপ্নটা বিগত 3 বছর আগে ভারতবর্ষের প্রথম, এশিয়াতে প্রথম, নট অনলি ভারতবর্ষে, এশিয়াতে প্রথম ট্রান্সজেন্ডার শেল্টার হোম শুরু হয়। এবং তার জন্য আমি অ্যাপ্লাই করি, এবং এই অ্যাপ্লাইয়ের পরে সেই শেল্টার হোমটা আমি চালাই। তো এখন আপনার সংগঠনে কত মানুষ আছে? আমার সংগঠনে এখন নয় করে 150-200 জন মেম্বার। হোমটা আমরা চালাচ্ছি সরকারিভাবে। অনেক ছেলে মেয়ে ওখান থেকে তৈরি করেছি যারা এখন ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত। এই যে ডক্টর রঞ্জিতা সিনহা, আমি রিসেন্ট আমার কর্মজীবনে 30 বছর, এবং আমি যেহেতু ট্রান্সজেন্ডারদের উপরে কাজ করে গেছি, এইটা কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে আমাকে এই সম্মানটা রিসেন্ট আমি পেয়েছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। হ্যাঁ, আমি একজন HR। ওকে, বড় হওয়া কোথায়? মধ্য কলকাতায় বড় হয়েছি, 90 দশকের জন্ম আমার। আর ছোটবেলা থেকেই আমি ভীষণই এরকমই। এবার এরকম মানে কেউ যদি জিজ্ঞেস করে, মেয়েলি, ঠিক আছে, মেয়েলি। 18 সালের অগস্ট মাসে আমার বাবা আত্মহত্যা করে একটি ফিনান্সিয়াল কারণের জন্য। আমার বাবা ফিনান্সিয়াল র্যাকেটে ফেসে গেছিল। সেই সময় বাবা ঘরে 1500 টাকা রেখে গেছিল। আমাদের দুটো বাড়ি ছিল, একটা ভাড়া বাড়িতে আমি, মা, ভাই, বাবা থাকতো। ভাই তার আগেই বিয়ে করে নিয়েছিল। আর আরেকটা পৈতৃক বাড়ি ছিল, যেখানে আমি সবসময় থাকতাম, বাপি মাঝে মাঝে থাকতো। তো বাপি সেখানেই গলায় দড়ি দিয়েছিল। ওখানে আমি থাকতাম, কিন্তু ভাই বললো যে না, আমার তো এখন সংসার হয়ে গেছে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। আমাকে বার করে দিল। আমি মায়ের সাথে ওই ভাড়া বাড়িতে, একই পাড়ার ডিস্টেন্সে, একটা পাড়ার ডিস্টেন্সে ওখানে থাকা শুরু করি। আমি ভাবলাম মাস্টার্সটা আমাকে ছেড়ে দিতে হবে। তখন আমি রবীন্দ্র ভারতীতে হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে মাস্টার্স করছি। আমার মাস্টার্সের যিনি HOD হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট, তিনি বললেন তুমি পড়াশোনা ছাড়বে না, আমি তোমারটা ফান্ড করবো। তো আমি 2019-এ ফার্স্ট ক্লাস সেকেন্ড হই হিউম্যান রাইটস হিউম্যান ডেভেলপমেন্ট বিভাগ থেকে। 2019-এই বইমেলায় আমার প্রথম বই বেরোয়, কবিতার বই। আর সেটা 10 দিনে, বইমেলার 10 দিনে 950 কপি বিক্রি হয়। তোমার লেখা কবিতা? আমার লেখা কবিতার বই। যাই হোক, তো 2021 থেকে আমি ট্রানজিশন, আস্তে আস্তে নেল পলিশ পরা, চুল বড় করা, শাড়ি পরা, আস্তে আস্তে তারপর মেডিকেল ট্রানজিশনেও যাওয়া। কিন্তু 2022-এ মা এই ব্যাপারটা মেনে না নিতে পারলে তুমুল ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি বেরিয়ে আসি। মার সাপোর্ট তো ছিল? কারণ না, মায়ের সাপোর্ট ছিল না। মায়ের কাছে সমাজ সবসময়, আর আমার মায়ের কাছে আমি পুরুষ জন্ম দিয়েছি। তারপর 2023 সালে আমি একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানির HR এর অফার পাই। এখন আমি এক জায়গায় HR হয়ে বসেছি। মাঝখানে মায়ের সাথে আমার সম্পর্ক খুব ভালো হয়েছে, এখনো আছে। মায়ের সাথে দেখা করতে গেছিলাম গতকাল, মাকে ফল নিয়ে গেছি, ফেভারিট ফল। একজন জিজ্ঞেস করে, পরিচিত একজন জিজ্ঞেস করে, এই তুই এরকম কেন হয়ে গেছিস রে, এই এটা তোর বড় ছেলে না আইবি? মা বলে না না, ও আমার জায়ের মেয়ে, পরিচয় দিতে চায় না। তো ওই টানাপোড়েনটা নিয়ে আমার এই বই এবছরের, মা সব জানতো। আর তুমি বললে না, মা সব তো জানতো, মা হয়তো সবই জানতো। অনেকেই ট্রান্সজেন্ডার মানুষের দুঃখের কথা লিখেছে, এটা আমি তোমাকে দিতে চাই, তুমি যদি প্লিজ এটা নাও। নিশ্চয়ই, প্লিজ। আমার এখানে আসার কারণ হচ্ছে, আমার মা তোমার খুব ফ্যান, মায়ের ফেভারিট শো দিদি নাম্বার 1, সেখানের রচনা ব্যানার্জি আমাকে একজন নারী মনে করছে। আর তোমার মাকে একটা ছোট্ট মেসেজ, যে বন্যাকর আপনার ছেলে ভাবুন, মেয়ে ভাবুন, যাই ভাবুন, সমাজের সামনে মাথা তুলে বলবেন যে বন্যাকর আপনার সন্তান, যাতে কেউ ছোট হওয়া যায়। God bless you, God bless you.
বন্যা খুব ভালো থেকো, নিজে কষ্ট করে, নিজের প্রচেষ্টায়, নিজের ভালোবাসায়, নিজের ইচ্ছায় সবটা গুছিয়ে নিয়েছো। আগামী দিনগুলো তোমার খুব ভালো কাটুক। তুমিও প্লিজ এমন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আই উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি লাইফ অ্যাহেড। কারণ তোমরা প্রত্যেকেই জীবনে প্রচুর স্ট্রাগল করে আজকে এই জায়গাটা এসে পৌঁছেছো। ভগবান তোমাদেরকে এখন এই এমন একটা জায়গা দিয়েছেন এরপর থেকে তোমরা শুধু সুখেই থাকবে, আনন্দে থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখানে গ্রামের আমরা থাকি, গ্রাম কেন্দ্রিক একটা ব্যবসা করলে মনে হয় বেটার হবে, যেটা কিনা আমাদের এখানে প্রচুর সর্ষের চাষ হয়। তো আমি বললাম যে একটা সর্ষের তেলে মিল, ওদের আগেও একটা মিল এখানেই ছিল, তো সেটা সেই মিলটা কোনো কারণে সেই মেশিনগুলো বন্ধ হয়ে যায়, অকেজো হয়ে যায়, মেশিনগুলো বেচে দিতে হয়। তারপরে আবার নতুন করেও মিলটা চালু করে। সেক্ষেত্রে আমার শ্বশুরমশাইয়ের অবদান অনস্বীকার্য। উনি আমার জমিটা তৈরি করে দিয়েছেন, আর জমির ওপরে দাঁড়াতে গেলে যে ঝড়ঝাপটা সামলাতে হয় সেটা আমার বাবা মা সামলেছে। পরিমল বাবু শুনছিলাম খুব স্ট্রাগল ছিল গাড়ির ব্যবসার পরে, ও আমাকে ভীষণ হেল্প করেছে। আমার বাবার কাছে কিংবা আমার শ্বশুরমশাইয়ের কাছে কারো কাছ থেকে কোনো সাহায্য নিতে আমি চাইনি। আমি চেয়েছিলাম নিজে লড়াই করে নিজে বড় হওয়ার স্বাদ একটা আলাদা। তাই তো? হ্যাঁ, আর আমি কোনো প্রতিষ্ঠিত ছেলেকে আমি বিয়ে করে একদম রিল্যাক্সড লাইফ কাটাতে পারতাম, কিন্তু আমি সেটা চাইনি। ভগবান আমাদেরকে মিলিয়ে দিয়েছেন, যে করে হোক ওর সাথে আমার ভালোবাসার সম্পর্কটা তৈরি হয়। তো আমি ওর হাত ছাড়িনি। আমি ওকে বলেছিলাম আমি তোমাকে প্রতিষ্ঠিত করে নিয়ে তারপরে আমরা একসাথে প্রতিষ্ঠার স্বাদ নেব। শ্বশুরমশাই মেশিনগুলো কিনে দিয়েছেন। হ্যাঁ, বাকিটা পুরোটাই আমাদের লড়াই। তারপর আস্তে আস্তে যখন আমরা ডেভেলপ করছি, সময় তো পয়সা ছিল না দুজনের কাছে। ছিল না, কিন্তু এটা তো একটা কাজ শেখা থাকে। একটা মিল তৈরি করলাম, তার মেশিন এলো, সেই মেশিনের কারুকাজ, সরষে জোগাড় করা, এইগুলো কিভাবে বিল্ড আপ করলে? তখন পুঁজি বলতে সেরকম কিছু আমাদের হাতে ছিল না। আর নতুন নতুন ব্যবসা করলে ব্যবসা থেকে কিছু বার করব, নিজের সংসারের জন্য কিছু আনবো কিনবো, এটার থেকে চিন্তা থাকে ব্যবসার মধ্যে আমি মূলধনটা কিভাবে ঢোকাবো, সেইটা চিন্তা থাকে, যাতে আমি ব্যবসাটাকে আরো বড় করতে পারি। আমার বিয়ের পরে আমরা একটা বড় মানে কন্ট্রাক্ট পাই বলতে আর কি। হ্যাঁ, তখন আমাদের প্যাকেজিং হয়ে তেল চলে যেত একটা জায়গাতে। তারা সেটাকে মানে নাম দিয়ে, ব্র্যান্ডটা তাদের ছিল, যেহেতু এখনো আমাদের কোনো ব্র্যান্ড তৈরি হয়নি। সেটাও ইচ্ছা আছে ভবিষ্যতে আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করার, আর অনলাইনেও একটা বিজনেস যাওয়ার ইচ্ছে আছে। তো সেই সময় একটা কন্ট্রাক্ট আমরা পাই যে প্যাকেজিং করে তেলটা আমাদের এখান থেকে চলে যেত, মানে একদম কিছু না থেকে সেই জায়গাটা তৈরি হলো। তখন আমাদের অনেকটাই লেবার রাখার মতন ক্ষমতা তৈরি হয়েছে, কিন্তু যখন ছিল না তখন ও পুরো মানে লেবারের মতো কাজ করেছে। আমি ক্যাশের দিকটা পুরোটা সামলেছি, বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে এসে ওকে খাওয়ানো, কলকাতায় যেতে হতো, এদিক ওদিক কাঁচা মাল আনার জন্য যেতে হতো, তখন আমাকে পুরোটাই মিলটা দেখাশোনা করতে হয়েছে। এখন কত লিটার তেল যায়? এখন ক গাড়ি তেল হয়? এখন পরিচিতটা হয়ে গেছে, অনেক ব্যারেলে করে লোড করে নিয়ে যায়, সব আসে। কাকিমা, আপনি বুঝতে পারতেন যখন ওরা এই সমস্যার মধ্যে থাকতো, যে আর্থিক একটা সমস্যা ছিল? আমি বুঝতে পারতাম, মেয়ে কোনোদিন আমার কাছে বলেনি। তারপর কিন্তু আমি তো মা, আমার মনে মনে ঠিকই একটা মনে হতো না ওরা খুব অসুবিধার মধ্যে আছে, যেটুকু পারতাম হেল্প করতাম, জোর করেই করতাম, আর ঠাকুরের কাছে ডাকতাম যে ঠাকুর ওদেরকে সুখী করো। মেয়েটা হলো, এখন আমার আর কোনো দুঃখ নেই, ওরা সত্যিই খুব সুখী আছে। খুব 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 সুন্দর। রমেশ বাবু, কেমন লাগে? মানে প্রথমে এটা মনে হয়েছিল যে মেয়ে যেটা বলছে, সেখান থেকে আজকের এই উত্থানটা? আমারও আশা ভবিষ্যতের জন্য ওরা আরো বড় হতে পারে, সেই আশা নিয়ে গোবিন্দের কাছে আমি প্রার্থনা করছি। দেখো পারমিতা, তো মনের জোর পাও কোথা থেকে? একটা শহর থেকে এত দূরে বসে থেকে গ্রামের মধ্যে মনের জোর বলতে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে আমার মনের জোরটা আসে। ভোলানাথ, বাবা লোকনাথ যদি চান তাহলে সব কিছু সম্ভব। এই বিশ্বাসটা মনের মধ্যে রেখেই আমি এগিয়ে চলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা ময়ূরী খুব ভালো করে জানে যে তুমি যদি জানতে পারো যে ময়ূরী অসুস্থ, তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন তুমি ওর কাছে ছুটে যাবে, নিজের বিয়ের অনুষ্ঠান শিখে রেখেও তুমি চলে যাবে। তোমার দিদি কিন্তু আগের বারও ঠিক এই জিনিসটাই করেছিল। ও এ বাড়িতে ঢুকে থেকে তোমার সঙ্গে বদমাইশি করেছিল, আর আমাদের ফুলসজ্জার রাতে একেবারে অস্কার উইনিং পারফরমেন্স করে তোমাকে সারা রাত ওর কাছে বসে থাকতে বাধ্য করেছে। হ্যাঁ, আমি মানছি এগুলো সব সত্যি। তার মানে তো এই নয় যে ওকে আমি ওর হালে ছেড়ে দেবো, ওর যদি আমাকে দরকার হয় তারপরেও।
দেখো আজকের এই এত বড় অনুষ্ঠান, এত সাজগোজ, এত আয়োজন, এত হইচই, এই উৎসব, এটা তো শুধু তোমার জন্য, তোমাকে ঘিরেই। সেখানে তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে তো অতিথিরাও নানা রকম কথা বলবে। সবাই বলবে যে তুমি কেন এত দেরি করছো, কেন তুমি এখান থেকে হাসপাতালে গেলে, এই সমস্ত কথাগুলো হবে, তাই না? দেখো, আমাদের সকলের রিকোয়েস্টে পুলিশ কিন্তু মিডিয়ার নজর থেকে এই পুরো ঘটনাটা আড়াল করে রেখেছে। ময়ূরীদি আসলে কি করেছে এটা কিন্তু লুকিয়ে রাখা হয়েছে, নইলে সিঙ্গার মেঘ রায়ের উপর গুলি চলার খবর কিন্তু এত সহজে চাপা পড়ে থাকতো না। মেঘ, এখন তুমি ওখানে যাবে, এখানকার অতিথিরা প্রশ্ন করবে, ওখানে হাসপাতালের লোকজন তোমাকে এই অবস্থায় দেখবে, এই পুরো বিষয়টা কিন্তু রাষ্ট্র হবে। মেঘ, চলো, আর তুমি ভেবো না, চিন্তা করো না, চলো আমরা যাই। আই ভাস্কর, কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন এখনো? তুমি যাও, এগো হাসপাতালে যাও। হ্যাঁ বৌদি, আমি যাই। তুমি কোনো টেনশন করো না, ওখানে যিনি ডক্টর থাকবেন তার সঙ্গে আমি মেঘের কথা বলবো। হ্যাঁ, সেটাই ভালো। আর আমাকে ফোন করো, ভুলে যেও না। হ্যাঁ বৌদি, হ্যাঁ হ্যাঁ, ওকে। চলো মেঘ, আমি এগোই তাহলে। এই দাদাভাই, তুই কেন দাঁড়িয়ে আছিস? চল না, এখন আর এই মান অভিমানের পালাটা করিস না কিন্তু তোরা। আয়, চল। কি হলো বাপি? মেঘ, মেঘ, কি হয়েছে মা? ওনাকে আসতে দেখে আমি ফিরে এলাম, উনি হসপিটাল থেকে আসছেন। ও মা, ও মা, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? দিদিভাই কেমন আছে? আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওর যখন শরীর খারাপ করতো না, তখন যেরকম বড় বড় শ্বাস ফেলতো, ঠিক সেই রকম করছে। আমার খুব ভয় করছে। ঠিক আছে, তুমি এভাবে কেঁদো না, দিদিভাই ঠিক হয়ে যাবে, এভাবে কেঁদো না মা, প্লিজ। না, ডাক্তার কি বলছেন? জানি না দিদি, ওনাদের কথা আমি কিছু বুঝতে পারছি না। কিরকম যেন মনে হচ্ছে ওনারা কিছু চেপে যাচ্ছেন, কিছু একটা লুকিয়ে যাচ্ছেন। আমি না কিছু বুঝতে পারছি না। ডক্টর বলছেন শি ইজ ওকে, আর আপনি বলছেন ওকে নয়। মানে মেঘ গেলে ওখানে কি হবে? মেঘ গিয়ে কি করবে? ব্লাড না লাগলেও ব্লাড দেবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তুই শান্ত হ। আরে না না, শান্ত হওয়ার ব্যাপার নয়, তোমরা তো ডাক্তার, তোমরাই বলো না আমি কিছু ভুল বলছি। নীল, প্লিজ তুমি রেগে যেও না। আমি আসার সময় মেয়েটাকে ওইভাবে শ্বাস নিতে দেখেছি। একমাত্র রক্তের দরকার পড়লে ওরকম হয়। আমি এতগুলো বছর ধরে ওকে দেখছি, তো আমি জানি। একটু শান্ত হও না মা, প্লিজ। মা, আমায় মাফ করবেন প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি ওকে নিয়ে এলে? হ্যাঁ, আমি নিয়ে এসেছি, কারণ আমি জানি অনিন্দ, ময়ূরীর কখন ব্লাড লাগবে আর কখন লাগবে না। তুমি আমার কথা শুনছিলে না, আমার কথা একটু বোঝার চেষ্টা করছিলে না। আজকে যদি ময়ূরীর কিছু হয়ে যায়, কে বাঁচাবে ওকে মেঘ ছাড়া? আশ্চর্য, ডাক্তার বলছে যে ব্লাড লাগবে না, তুমি জোর করে ওর শরীর থেকে ব্লাড নিয়ে ওকে দেবে? কি পাগলামি করছো? কি ধরনের পাগলামি এটা? ওদের বাড়িতে এত লোকজন, একটা অনুষ্ঠান, সেখান থেকে অকারণে এম্বারেস করছো কেন? আমি জানতাম ময়ূরের এখানে কোনো দরকার নেই মেঘকে। চুপ কর, আমরা তো এসে পড়েছি, দেখাই যাক না। দাদা, আপনি একদম এম্বারেসড হবেন না। দেখুন, ময়ূরী যাই করে থাকুক না কেন, ওর এরকম অবস্থা হয়েছে শুনলে আমরাও তো অনুষ্ঠানটা এনজয় করতে পারতাম না, তাই না? আর সেকেন্ডলি, তুমি মাকে ভেবে বকছো কেন বলো তো? আমি তো তোমাকে ফোনেই বললাম যে আমি আসছি, তখন তো মা ওখানে পৌঁছয়ওনি। অকারণে নয়, আমি এতবার ওকে বুঝিয়েছি, তারপরেও তোমার ওখানে গিয়ে তোমাকে টেনে নিয়ে এসছে। এদিকে আমি চিন্তা করছি যে কোথায় গেল। বুঝবে না, তুমি কোনোদিনও আমাকে বুঝবে না। মায়ের চিন্তার জায়গাটাই তুমি ধরতে পারবে না। মধুমিতা, তুমি চুপ করো। চিন্তাটা তোমার একার নয়, আমারও হয় চিন্তা। এই যে ময়ূরীর কথায় মেঘকে টেনে আনলে, ও সিকিউরিটির কথাটা ভেবে দেখেছো? ময়ূরী সেলে বসে অন্য আসামিদের অ্যাটাক করছে, মেঘের উপর কি করতে পারে না পারে তুমি জানো? অনিন্দ, হাসপাতালের বেডে শুয়ে মেয়েটা শ্বাসকষ্টে ভুগছে, আর এর মধ্যে তুমি বলছো ও মেঘের ক্ষতি করবে? কি করে করবে? কি করে সম্ভব সেটা? অসম্ভব নয়, ময়ূরীর পক্ষে কিচ্ছু অসম্ভব নয়। বোনের বিয়ের আসরে যে বোনকে গুলি করতে পারে, তার পক্ষে। চুপ করো অনিন্দ, তোমার চুপ করো। আজকে সেই অপরাধের শাস্তি তো পাচ্ছে,
কেন আবার এসব কথা তুলছো? আরে বাবা, দিদিভাইয়ের একটা মেডিকেল সিচুয়েশন তৈরি হয়েছে, তার জন্য আমিও টেনশন করবো, মাও টেনশন করবে, সেটা খুব স্বাভাবিক। বিশ্বাস কর মেঘ, আমি নিরুপায় হয়ে তোকে ডেকেছি বাবা। তুই দিদিভাইকে দেখলে বুঝতে পারবি ওর অবস্থা একদম ভালো নয়। একদম ঠিক করেছো। আমি কি করতাম বল, কি করতাম? না না, ঠিকই করেছো। আর আমি তো জানি দিদিভাই ব্লাড লস হলে কি 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 ক্রাইসিস তৈরি হয় ওর শরীরে, আমি তো জানি। এই ভয়, তোমাদের এই ভয়টাই কিন্তু ওর অস্ত্র। ঠিক যেটা ময়ূরী চেয়েছে সেটা সবাই মিলে তোমরা ঘটিয়ে দিলে। ও চেয়েছিল মেঘের রিসেপশনে একটা ঝামেলা পাকাতে, সেটা ও পাকাতে না পারলেও পেকে গেল। আচ্ছা মেঘ, তুমি যে এখানে চলে এলে, তুমি এখন কি করবে বলে তোমার মনে হয়? তুমি ডাক্তারকে গিয়ে বলবে যে আপনি ভুল করছেন, ওকে ব্লাড দিন, আমার শরীর থেকে ব্লাড নিয়ে ওকে দিন? এতটা থটলেস কি করে হলো? দাদা সত্যি কথা বলতে কি, ওই সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না এখানকার সিচুয়েশনটা অ্যাসেস করা। তাছাড়া মেঘের পক্ষেও দিদিভাইকে একবার নিজে চোখে দেখাটা জরুরি ছিল। আর আমি এসেছি, আমি এখানকার ডক্টরের সঙ্গে একবার কথা বলে নেব। শান্তি দেবে না, কিছুতেই শান্তি দেবে না, কারোকে শান্তি দেবে না। ও সকলের ভালো মানুষই সুযোগ নিচ্ছে, এটা তোমরা কেন বুঝতে পারছো না? মেঘ, তুই অন্তত আমাকে বিশ্বাস করলে ভালো করতিস। কিন্তু বাপি, হসপিটাল থেকে তো আমায় কল করা হয়েছিল, সেটা নিশ্চয়ই এমনি এমনি করা হয়নি। আমাকে যখন কল করা হয়েই ছিল, তখন আমার কি উচিত না ওদের সঙ্গে একবার কন্ট্যাক্ট করে কথা বলে নেওয়া? ওরা হয়তো তোমাদের সবটা বলেনি। আমি একবার এখানকার ডক্টরের সঙ্গে কথা বলতে চাই। ময়ূরী কেমন আছে? ডক্টর এসে দেখে গেছে, এমনি সব নর্মাল, বাট ব্রিদিং প্রবলেমটা আছে। আপনি তো বোন মেঘ রায়। হ্যাঁ, পেশেন্ট অনেকবার খোঁজ করেছে আপনি এসেছেন কিনা। আপনার সাথে ওর নাকি কি সব কথা আছে, আপনি কি একবার দেখা করবেন ওর সাথে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি সবার সামনে কথা দিচ্ছি যে আমি স্বয়ম্ভূর পিতৃ পরিচয় ফিরিয়ে দেব। স্বয়ম্ভূর সন্তান হিসেবে তার যে অধিকার, সেটা আমি ফিরিয়ে দেব। সমস্ত কিছু যা চাও সবকিছুর বিনিময় আমি আমার উৎসবকে চাই। প্লিজ কৌশিকী, কৌশিকী লেখাটা বন্ধ কর। উৎসব সম্পর্কে লেখাটা বন্ধ করো প্লিজ কৌশিকী। ভেরি সরি, আমি আমার পেপারে কি লিখবো কি লিখবো না সেটা আমাকে সিদ্ধান্ত নিতে দাও। মা, এনে নিন আপনার কফি। আমি জানি আপনার হাতে কফির কাপটা থাকলে আপনি কি করতে পারেন। আপনার বাড়ির পুত্রবধূ একজন চৌখস অফিসার হিসেবে পরিচিত, তার কোনো কেস আনসলভ নেই মা। এবং শুধু কফির কাপ নয়, আপনার হাতে যদি এই মুহূর্তে বন্দুক থাকতো না, আপনি হয়তো সেটাও আমার উপর চালিয়ে দিতেন। হ্যাঁ দিতাম, গুলি করে দিতাম, আমি গুলি করে দিতাম। আমি উৎসবকে ফিরে পেতে চাই at any cost। রাজনাথ, আমার ছেলেকে ফিরিয়ে দাও, রাজনাথ আমার ছেলেকে ফিরিয়ে দাও, উৎসবকে ফিরিয়ে দাও, রাজনাথ ফিরিয়ে দাও, বলো না ফিরিয়ে দাও। কি হলো বর্দি, তুই উঠে পড়লি? কফি খাবি না? না। কেন? এই পরিবারে সত্যিটা কেউ মানতে পারছে না। সত্যের সামনে থেকে সবাই মুখ সরিয়ে নিচ্ছে। সরি কাকুমণি, আমার কলম চলবে, আমার কলমও চলবে, আর তার সাথে জগদ্ধাত্রীর তদন্ত দুটোই চলবে। কৌশিকী, কৌশিকী শোন, কৌশিকী, কৌশিকী। জগদ্ধাত্রী। হ্যাঁ বর্দি। বিজয়লক্ষ্মী ঘোষ আমাকে ফোন করেছিলেন, ফোন করে হুমকি দেওয়ার চেষ্টা করেছিলেন। সে কি? তার প্রত্যুত্তর আমি দিয়ে দিয়েছি। ওনাকে বলে দিও কৌশিকী মুখার্জির কলম বিক্রি নেই।
কোনো হুমকিতেও কিন্তু থামবে না। আচ্ছা, দুপুরবেলা কি খাবেন আপনারা? পাবদা মাছ আছে, সর্ষে বাটা করবো, আর তার সাথে ভেটকি মাছের পাতুরি, আর তার সাথে মাটন কষা। না না, মাটন কষা করবে না, মাটন কষা করবে না। আমার সব মাটন খেতে করবে না, মাটন কষা করবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই, ঠিক করে কথা বলো, বিহেভ ইয়োরসেলফ। কেন? আপনি আমার স্কুলের ম্যাম আছেন নাকি, টিচার আছেন নাকি? উইকেন্ডে মস্তি করতে এসছি এখানে, কারণ দেখাতে কারণ মজাটা মাটি করবে না, জানতো? জান না কাটলে কি করবে? কি করবো দেখবেন? আপনি জানেন আমি কে? রাহুল রায়, রাজেশ রায়ের ছেলে। না, আমি বিল্ডিং প্রমোটারের ছেলে। আমি কলকাতার অর্ধেক বিল্ডিং আমার পাপা বানায়, বুঝতে পেরেছেন? আপনি এখান থেকে যাবেন কি যাবেন না? এই শোনো, এই ম্যানেজার, बीच में मत बोल, हट यहाँ से हट। ए गाना बजाओ, प्ले द सॉन्ग। বাবার পয়সা আছে বলে এইভাবে নষ্ট হচ্ছে, ইয়াং জেনারেশনটাকে পুরো বরবাদ করে দিচ্ছ তো। ছি 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 ছি, এই বিহেভিয়ার তোমাদের, এই বিহেভিয়ার। সিনিয়রদের সাথে এইভাবে কথা বলো, এই শিখছো তোমরা পড়াশোনা করে। হে, আপনি জানেন না আমি মেয়েদের সাথে পাঙ্গা নিই না। কি মুখের ভাষা, বাহ, পাঙ্গা, অসাধারণ। আপনি কি চাইছেন বলুন তো? হ্যাঁ, আপনি কি চাইছেন বলুন তো? ওখানে কেন ঝামেলা করছেন? আপনি কিন্তু রাহুলকে চেনেন না, তাই? আর তোমাদের রাহুল আমাকে চেনে না, তাই নাকি? দেখবেন। বডিগার্ড, হ্যাঁ বডিগার্ড, হাঁটান দেন আগে, হাঁটান হাঁটান। এই শট, ওই শট। আমি শিওর এর কোনো লাইসেন্স নেই, তাই না? এসব বড় লোক বাপের বখাটে ছেলেমেয়েদের প্রোটেকশন দেওয়ার জন্য। আর এদের ছেড়ে দাও, এদের রুক্ষ জমিতে ছেড়ে দাও, এদের মানুষের মতো মানুষ হতে দাও। এই বড় লোক বাপের বখাটে ছেলে, বাপের পয়সা ওড়াচ্ছ, বাপের পয়সায় দামি দামি গাড়ি, দামি বাড়ি, আর এসব ড্রিঙ্কস, মদ, পার্টি এসব চলছে, তাই না? এই জেনারেশন তোমাদের। জানেন না পাপাকে? হ্যালো পাপা, আরে একটা লেডি এসে তখন ঝামেলা করছে আমাদের পার্টির মাঝখানে, আমার বডিগার্ডদেরও মেরেছে এমনকি। হ্যালো, রাজেশ রয়, দিস ইজ জাফ সান্যাল, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। না, আপনি এই মুহূর্তে ফোনটা রাখবেন, তা না হলে কিন্তু আমি আপনাকে কোমরে দড়ি পরিয়ে ডিপার্টমেন্টে নিয়ে আসবো। সেখানে নিয়ে এসে স্পেশাল ডিগ্রি অ্যাপ্লাই করবো, বুঝতে পেরেছেন? চেনেন না আপনি আমাকে? আপনার বাপদের আমার কথাটা জিজ্ঞেস করে নিন। ডোন্ট ফরগেট মাই নেম, জাফ সান্যাল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
কিরে বলু, কে রে? গেলি না হাসপাতাল, গেলি না? তুই যা খোঁজ নিতে হবে তো। আমি যাচ্ছি, কিন্তু কিন্তু মা তুমি যে কোনো খবরের জন্য তৈরি থেকো মা। চুপ, বাজে কথা বলবি না, যা। জেঠিমণি, তুমি তুমি একদম চিন্তা করবে না, আমিও যাচ্ছি। আমি ওখানে গিয়ে তোমাকে সব খবর দেব। খালি একটা কথা, তুমি বৌদি ভাইয়ের উপর রাগ করবে না, বৌদি ভাইকে ভুল বুঝবে না। কারণ আজ অব্দি বৌদি ভাই আমাদের পরিবারের জন্য খারাপ চাইনি, যা করেছে ভালোর জন্য করেছে, আজকেও যা করবে ভালোর জন্যই করবে। জানি মা, আমি আমি তাড়াতাড়ি যাও, দেরি করে নে, আমাকে খবর দিও। হ্যাঁ জেঠু, যা। অপারেশন শুরু হবে এখনই, সেটা আপনাদের জানিয়ে দিলাম। ব্লাড দেওয়ার পরে পেশেন্ট এখন একটু স্টেবল আছে। ও বলছি কতক্ষণের অপারেশন? 3-4 ঘন্টা তো বটে। 3-4 ঘন্টা? হ্যাঁ, তাও আমি একটু কম করেই বললাম, তবে সঠিক কতটা সময় লাগবে তা ডক্টরই বলতে পারবেন। আচ্ছা নমস্কার, আমি পরাগ ব্যানার্জি ভাই, পলাশ ব্যানার্জি। মানে আমার দাদার কি হয়েছে? কি হয়েছে দাদা? আপনিই ভাই, পেশেন্টকে আমরা 5 মিনিটের মধ্যে ওটিতে নিয়ে যাচ্ছি, তাই জানিয়ে গেলাম। ওটি? কেন কেন আমার দাদার কি হয়েছে? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বলছি আপনারা তো বাড়ির লোক, একটু বলুন না। আমাকে ওটিতে যেতে হবে, আমি আসছি। বৌদি ভাই, বৌদি ভাই, বড়দা ভাই কেমন আছে গো? বলো না কেমন আছে বড়দা ভাই? ওটিতে জাস্ট নিয়ে যাবে তুতুল। দাঁড়াও, আগে আমার কথার উত্তর দাও। আমার দাদার ক্রিটিক্যাল কন্ডিশন, ওকে ওটিতে নিয়ে যাওয়া হবে কিছুক্ষণের মধ্যে, কিন্তু তার জন্য যে বন্ডে সাইনটা লাগবে, সেই সাইনটা কে করলো? আমাদের না জানিয়ে সাইনটা কে করলো? আমি দিয়েছি। কোন এখতিয়ারে, কোন লোকাল স্ট্যান্ডিতে তুমি ওই বন্ড দিলে? হ্যাঁ বলো আমায়। দেখো পলাশ, তখন খুব দেরি হয়ে যাচ্ছিল আর অপেক্ষা করা সম্ভব ছিল না। তোমার দাদার ভালোর জন্যই ওই সইটা দিয়েছে। और पलाश, तुम अब तक कहाँ थे? पूरा दिन कहाँ थे तुम? इतना बार फोन करा হয়েছে, जरूरत के टाइम तो তোমাকে পাওয়া যায় না। এই শোনো, আমি কোথায় ছিলাম সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। তবে এই অপারেশন হবে না যতক্ষণ না এই বন্ডের সাইনটা চেঞ্জ হচ্ছে। ছোড়দা ভাই, এখানে কোনো অশান্তি করবি না কিন্তু। বড়দা ভাই তাড়াতাড়ি অপারেশনের যদি দরকার হয়ে থাকে তাহলে সেটা করতে দিতে হবে, বুঝতে পারছিস তুই? তুই চুপ কর। আর তুমি কি জানো, তুমি এই যে বেআইনি ভাবে আমাদের কাউকে কিছু না জানিয়ে বন্ডে সাইনটা করেছো, এর জন্য তোমার এগেইনস্টে আমি লিগ্যাল স্টেপ নিতে পারি। জানি জানি তুমি কি কি করতে পারো, আমার সবই জানা আছে পলাশ। শুধু এই অপারেশনটা হতে দাও। না, হবে না। আমি হসপিটাল ম্যানেজমেন্টকে কমপ্লেন করব। ওদের সাহস কি করে হলো? হ্যাঁ, আমার দাদার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই তাকে দিয়ে আমার দাদার জন্য বন্ডে সাইন করিয়েছে। আমি কিন্তু এর জন্য কোর্ট অবধি দৌড়বো। বেশ, তাই যাক, কিন্তু অপারেশনটা যখন শুরু হয়েছে সেই অপারেশনটায় বাধা দিও না পলাশ। ইম্পসিবল। যতক্ষণ আমার পয়েন্ট ক্লিয়ার হচ্ছে ততক্ষণ এই অপারেশন হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পলাশ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি হাত জোর করে তোমাকে বলছি, অপারেশনটা হতে দাও, না হলে না তোমার দাদা বাঁচবে না। ওর কন্ডিশন ক্রিটিক্যাল। তোমার আমার উপর রাগ, তো আমার উপর রাগের জন্য তোমার দাদার সাথে এটা করো না পলাশ। প্লিজ অপারেশনটা হতে দাও, এরকম করো না। আমার কথা শোনো, অপারেশনটা হতে দাও। না, হবে না। তোমার বন্ডেড সাইনের এগেইনস্টে আমার দাদা কিছুতেই অপারেশন টেবিলে যাবে না। আমি বলছি যাবে না। পলাশ, পলাশ, আমার কথা শোনো। এদিকে আপনাদের ম্যানেজমেন্টের লোক কোথায়? ডাকুন ম্যানেজমেন্টের লোককে, ডাকুন। কি হলো? ডাকুন, আমি দাঁড়িয়ে আছি। কি হয়েছে মানে? এখানে একটা ক্রাইম হয়েছে, বুঝতে পারছেন না? এই মহিলা আমার দাদার এক্স ওয়াইফ, যার সঙ্গে আমার দাদার কোনো সম্পর্ক নেই। আপনারা ওনাকে দিয়ে সাইনটা করিয়েছেন। উনি কিন্তু জেল পর্যন্ত খেটেছেন আমার দাদাকে মারার অভিযোগে। আপনারা যখন বাড়ির লোককে খুঁজছিলেন তখন আর কাউকে পাননি। কিন্তু উনি তো বলেননি যে উনি এক্স ওয়াইফ। শুধু শুধু অশান্তি করিস না ছোটদা ভাই। বৌদি ভাই সাইন করেছে তো কি হয়েছে? তুই সাইন করলেও যা, বৌদি ভাই সাইন করলেও তো তাই, একই তো ব্যাপার। না, এক ব্যাপার নয়, মোটেই এক ব্যাপার নয়। একজন বাইরের লোক এসে বন্ডে সাইন করবে আর নিজেকে আপন বলে দাবি করবে, সেটা তো হতে পারে না। ঠিক है पलाश, अभी तो साइन चेंज করা যাবে, अब করে দাও। ওডিটা স্টার্ট হোক, আপনি সইটা এগুলো করে। না, এটা হতে পারে না। ও যখন সই করেছে তখন এখানে আগে পুলিশ আসবে, তারপর আমি ঠিক করব যে সই করব কি করব না। আপনার যা করবার আপনি পরে করবেন, সইটা আগে করুন। না, করব না, সই করব না। এই মহিলা এত কথা বলছে তো
তাহলে উনি যখন এত কথা বলছে ওনার সইটাই থাক। হ্যাঁ থাক, তাই থাক, যা হবার তাই হবে, আমরা সবাই মিলে সাক্ষী দেব। হ্যাঁ মানছি যে বৌদি ভাই এখন বিবাহিত সম্পর্কে নেই, কিন্তু একটা সময় ছিল তো। আর ওই রকম সময় যখন একটা অ্যাক্সিডেন্ট কেস, যখন লোকজন নেই, তখন যদি বৌদি ভাই বন্ডে সই করে থাকে তাহলে অসুবিধা কোথায়? আর যদি অসুবিধাও থেকে থাকে, বৌদি ভাই তো বলছে সেই রিস্ক সে নিজে নেবে, তাহলে ওদিকে জেঠিমনিও কান্নাকাটি করছে, পুতুল দিও কাঁদছে। এই পুতুলদের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বৌদি ভাই বিয়ে হয়ে গেছে, সিঁদুরদান আমি দেখে এসেছি, কিন্তু জেঠিমনির তো মাথা ঠিক নেই গো। তার মধ্যে এই ছোটদা ভাই যা খুশি তাই বলে এসেছে। তোমার জেঠিমনির না মাথা ঠিক থাকবে না, যা অবস্থা হয়েছে সেখানে মাথা ঠিক থাকার কথাও নয়। আর যদি আরো কোনো বড় বিপদ ঘটে সেখানে তো আরো মাথা ঠিক থাকবে না। তুমি বোঝাও না গো, তোমার দাদাকে বলো না গো যেন অপারেশনটা শুরু করতে দেয়। বলছি স্যার, প্লিজ স্যার অপারেশনটা শুরু করুন স্যার, আমি হাত জোড় করছি আপনার কাছে, প্লিজ শুরু করুন। শুনুন ডাক্তারবাবু, আমার দাদার সঙ্গে কিন্তু এই মহিলার কোনোদিনও কোনো সম্পর্ক ছিল না। বরাবর একজন পরপুরুষের সঙ্গে সম্পর্ক ছিল এবং এখনো তাই আছে। এখন এখানে এসে এমন করছে যেন আমার দাদার শোকে যেন মরেই যাচ্ছে। আপনি বুঝতে পারছেন তো? আপনি বুঝতে পারছেন তো কি ডেঞ্জারাস মহিলা? ধরুন আপনিও যে কতটা ডেঞ্জারাস সেটা আমি বুঝতে পেরেছি। আমি সিদ্ধান্ত নিলাম এই অপারেশনটা আমি করব। হ্যাঁ, তাতে আমাদের হয়তো বাড়তি চাপ আসবে, আমরা হয়তো বিপদে পড়তে পারি, খুব বেশি হলে আমার চাকরিটা চলে যাবে, কিন্তু আমার মেডিকেল ডিগ্রিটা তো কেউ কেড়ে নিতে পারবে না। প্রাইভেট প্র্যাকটিস আমি করতে পারবো, কিন্তু যখন আমি জানি যে একজন মানুষের জীবনের থেকে বড় কিছু নয়, এটা জানার পরে আমি একজন পেশেন্টের অপারেশন না করে কি করে পারি তাকে মেরে ফেলতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর স্বামীর খুব বিপদ মা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর সিঁথি সিঁদুর ফিকে হয়ে আসছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জোড়াবাড়ি যেতে হবে, স্যার কেমন আছে সেটা নিজের চোখে দেখে আসতে হবে, স্যারকে এই বিপদ সম্পর্কে সাবধান করতে হবে। মহেশ্বর, মহেশ্বর তুমি দেখো স্যারের যেন কোনো বিপদ না হয়, তুমি কোনো বিপদ হতে দিও না, তুমি দেখে রেখো। অটো 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 অটো, একটু দাঁড়ান না, বলছি আলিপুর যাবেন? চলুন একটু তাড়াতাড়ি চলুন, হ্যাঁ তাড়াতাড়ি। এই তো স্যারের গাড়ি তো এখানেই আছে, তার মানে স্যার বাড়ির ভিতরে আছে। আমি একবার ভিতরে যাই, গিয়ে স্যারকে সাবধান করে আসি, আর সাধু বাবার কথাগুলো স্যারকে বলে আসি। যাই। এই 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 তুমি তুমি এখানে কি করছো? আমার স্যারের সঙ্গে খুব দরকার আছে, খুব জরুরি, আমাকে একটু ভিতরে যেতে দিন। না না, যেতে দিন মানে? এ বাড়িতে কারোর সাথে তোমার কোনো দরকার নেই একদম। আমাকে বড় বৌমনি বলে দিয়েছে তোমাকে যেন এই জোড়া বাড়িতে দেখতে না পাওয়া যায়। চলো যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি হাজার করছি, আমি তো বলছি যে আমার স্যারের সঙ্গে খুব দরকার আছে, খুব জরুরি কথা বলার আছে, আমি বলেই চলে যাব, আমাকে একটু ভিতরে যেতে দিন বাবা, দয়া করে যেতে দিন। না না, আমাকে বারণ করে দিয়েছে তোমাকে এখানে যেন ঢুকতে না দিই। যাও, তোমাকে যেন জোড়া বাড়িতে ঢুকতে না দিই বারবার বলে দিয়েছি। আমার কথা একবার শুনুন। না না, আমার খুব দরকার স্যারের সাথে। না না, কেউ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। যাও 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 যাও। আমাকে তো বাড়িতে ঢুকতেই দিল না, আমাকে বের করে দিল। এবার আমি স্যারের সঙ্গে দেখা করব কি করে? স্যারকে বলবো কিভাবে যে স্যার আপনি সাবধানে থাকবেন, আজ আপনার বিপদ আছে? স্যার এখন কেমন আছেন? এখন সব ঠিক আছে তো? না না না, স্যারের সঙ্গে আমাকে দেখা করতেই হবে, যেভাবেই হোক দেখা করতে হবে, কিন্তু আমি ঢুকবো কিভাবে? আমি তো সামনের দিক দিয়ে ঢুকতেও পারবো না। আমি এবার কি করব? কি করবো আমি? ঠিক, অফিসের পেছন দিক দিয়ে ঢোকার একটা রাস্তা আছে না, একটা দরজা আছে, আমি বরং ওই দিক দিয়ে যাই। পাঁচিল টপকাতে হবে, কি আর করা যাবে? পাঁচিল চড়তে হলে চড়বো। ছোটবেলায় তো কত গাছে উঠেছি,
স্যারের জন্য আমি এটুকু করতে পারবো না? না না না, আমাকে করতেই হবে। স্যারের কাছে আমাকে পৌঁছতেই হবে। তাতে যদি আমাকে পাতিল টপকাতে হয়। ভাগ্যিস আমার গাছ চড়ার অভ্যেসটা ছিল, তা না হলে আমি এই পাতিল চোপকে স্যারের কাছে পৌঁছতাম কি করে? এবার যাই, ভিতরে যাবো কোন দিক দিয়ে জানো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো স্যার। না না, জোরে ডাকা যাবে না। কেউ যদি আমায় দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এমনিতেই লুকিয়ে লুকিয়ে পেছনের দরজা দিয়ে ঢুকেছি অফিসে, কাউকে জানতে দেওয়া যাবে না। স্যার কোন দিকে গেলেন? স্যারের কাছে যেতে হবে, গিয়ে সবটা বলতে হবে, সাবধান করতে হবে। স্যারের কাছে তো পৌঁছতেই পারছি না। একবার দেখি। শ্যামলী? শ্যামলী? শ্যামলীকে আমি শ্যামলী এখানে কোত্থেকে আসবো? বড় খোকা বাবু, বড় খোকা বাবু, জানো কত বড় সাহস মেয়েটা? কোন মেয়ে? কার সাহস? শ্যামলী, শ্যামলী, শ্যামলী এসেছিল, বলে অনি দাদার সাথে ওর খুব দরকার। শ্যামলী এসেছিলেন? হ্যাঁ, বেয়াদব মেয়ে। আমি তো দেখা মাত্র একেবারে দূর করে দাঁড়িয়ে দিয়েছি। হ্যাঁ, সব ড্রাইভারদের বলে দিয়েছি যদি গেটের আশেপাশে ঘুরঘুর করে তাহলে একেবারে যেন ঘাড় ধরে বের করে দেয়। সর্বনাশ, বড়বাবুর সামনে যদি ধরা পড়ে যাই তাহলে তো মুখ দেখাতে পারবো না। কি জন্য এসেছি, কেন এসেছি, কেউ শুনবে না সে কথা, কেউ বুঝবে না, কেউ বিশ্বাসও করবে না। মহেশ্বর, আমাকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও আমায়। শ্যামলী কেন? আমি দেখলাম মনে হলো। বিমলদা, তুমি কাজে যাও। হ্যাঁ, দেখলি মানে সে কি বাড়িতে? প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। আমি সামনের বাড়ির দারোয়ান থেকে শুরু করে পেছনের ড্রাইভার পর্যন্ত সবাইকে বলে এসেছি ওই চৌহদ্দির মধ্যেই ঢুকতে পারবে না। এই ভালো কথা, যাই মালিদেরকে একবার বলে আসি। যা, কথা বারবার করে বলতে হয়। না না অনেক বাবা, একবার না 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 স্যার, আপনি দেখেননি, সবার সামনে বলবেন না স্যার, বলবেন না, দোহাই আপনার, আপনি দেখেননি আমায়। অনি, আমার মনে হয় তোর মাথা কাজ করছে না। আসলে সবকিছু এমন একসাথে ঘটছে, কাজ না করাটাই স্বাভাবিক। তুই ভুল দেখেছিস। শ্যামলী এখানে কোত্থেকে আসবে? কি জানে, তাহলে হয়তো ভুলই দেখেছি, হয়তো বাড়িতে আসেননি, কিন্তু আসতে তো চেয়েছিলেন। কেন এসেছিলেন? তবে কি উনি কোনো বিপদে আছেন, নাকি আমায় কিছু বলতে এসেছিলেন, নাকি সাহায্য চাইতে এসেছিলেন? অনি, মাথাটা ঠান্ডা কর, কাজে ফোকাস কর। আজকে ইভেন্টে যাবি তো? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ওখানেই যাচ্ছিলাম। আমি ল্যাপটপটা ফেলে গেছি, ওটাই আনতে এসেছি। তুই তৈরি হয়ে নে, আমিও স্নান সেরে তোর পেছন পেছনই ঢুকছি। কোনো টেনশন নিস না, আজকে আমি তোর সাথে যাব। ওরু তৃষার সাথে তোকে একা পাঠাবো। যা যা যা, বেরিয়ে গেছে। ঠিক আছে। স্যার তো ঘরে চলে গেলেন, কিন্তু বড়বাবুর সামনে দিতে আমি স্যারের ঘরে স্যারের সঙ্গে কথা বলতেও পারবো না, আমি যেতেই পারবো না স্যারের কাছে। আচ্ছা, স্যার তো বেরোবেন, আমি তাহলে রাস্তাতেই স্যারের সঙ্গে কথা বলবো? মানে স্যারের যে আজকে বিপদ হতে পারে, স্যারকে সাবধান করতে হবে আমাকে। আমাকে স্যারের কাছাকাছি থাকতেই হবে। স্যারকে বললে নিশ্চয়ই স্যার আমাকে নিয়ে যাবেন ওনার সাথে। কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু আগে তো আমার দেখা করাটা দরকার। যাই যাই যাই, আমি এখান থেকে যাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
এতদিন তোমার সঙ্গে আমি যা যা করেছি তার জন্য আমায় ক্ষমা করো। শাশুড়ি আন্টি, আপনি ভিতরে আসুন। কি বলছেন এগুলো? ভিতরে আসুন, ভিতরে আসুন। কি বলছেন এগুলো আপনি? আমি যা বলছি একদম ঠিক বলছি। আমার নাম নীলিমা সান্যাল, পুষ্পেন্দু সান্যালের স্ত্রী আমি। ভুল করলে ক্ষমা চাইতে কোনো দিন পিছপা হই না আমি, সে ছোটই হোক বড়ই হোক, যার কাছে হোক। আমার স্বামী সংসার যারা শেষ করে দিয়েছিল, চন্দ্রাটার আজকে এই অবস্থার জন্য যারা দায়ী, এতটা মেধা থাকা সত্ত্বেও আমার ছেলে একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা আইপিএস অফিসার হতে না পেরে সবকিছু হারিয়ে একটা গুন্ডা তৈরি হলো যাদের জন্য, যাতে মরার আগে সেই লোকগুলোকে শাস্তি দিয়ে যেতে পারি, আর যাতে মরার পরে ওপরে গিয়ে ওর বাবার কাছে দেখাতে পারি। মা কি বলছো তুমি? যা বলছি সত্যি বলছি বাবু। এই জন্যই আমার বুকের ভেতরের আগুনটা আমি ওর বুকে জ্বালিয়ে দিয়েছিলাম, যাতে ও প্রতিশোধ নিতে পারে। সেদিন টিভিতে বাবুয়ের বুকে গুলি লাগার পরে তুমি আমায় প্রশ্ন করেছিলে না যে আমি কেমন মা যে নিজের ছেলেকে বিপদের মুখে ঠেলে দেয়? আজ স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই মিলি। হ্যাঁ, আমি দিয়েছি, কারণ আমি চেয়েছিলাম এই প্রতিশোধ নেওয়ার আগে আমার বাবুই যেন লক্ষ্যভ্রষ্ট না হয়। বিয়ে, প্রেম এসব কিছুই যেন না থাকে আমার ছেলের জীবনে। তুমি যখন ওর বউ হয়ে এই বাড়িতে এলে, তখন একটা কথা আমার বারবার মনে হয়েছিল, তুমি হচ্ছ ওর পথের কাঁটা, তুমি আমার পথের কাঁটা। একেই তো ওই রাহুল রায় বর্মনের সঙ্গে তোমার অতীত জড়িয়ে, তার উপরে তুমি অবিনাশ সিনহার মেয়ে, আর সেই কারণে তোমার গুণগুলো আমার চোখে পড়েনি মিলি। কিন্তু কাল আমাকে বাবুই সবটা জানিয়েছে, আর আমার ভুল ভেঙেছে। এতদিন ধরে তোমার সঙ্গে আমি যা যা করেছি সেগুলো একদম করা আমার উচিত হয়নি, সেটা আমি বুঝেছি। পারলে তুমি আমায় ক্ষমা করো মা। না, আমি ক্ষমা করবো না। আমি আপনার ক্ষমা করবো না শাশুড়ি আন্টি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেন ক্ষমা করবো আমি? আপনি বারবার আমায় বকবেন, তারপরে 10টা শাড়ি পরিয়ে ছাদে তুলে ট্যাঙ্ক ভরতে বলবেন, আবার ওই মশলা পাঠাবেন, আমার হাত জ্বালা করবে, তারপরে সে সরি বলবেন আর আমাকে সবটা মেনে নিতে হবে। এত সহজে আমি ক্ষমা করবো না আপনাকে। হঠাৎ কি হলো? মিলিও আজকে মাকে ক্লিন বোল্ড করে দিচ্ছে? এ তো একেবারে শিয়ানে শিয়ানে কোলাকুলি হচ্ছে। কি চাও তুমি বলো? আপনি আমাকে দিয়ে এত কাজ করিয়েছেন, আপনাকে দিয়ে কিছু একটা না করিয়ে তো আমি ছাড়বো না। কি করতে হবে বলো? সারাক্ষণ বাবুই বাবুই করলে তো হবে না, আপনার এই হাত দিয়ে নিজের হাতে আমাকে পাটিসাপটা করে খাওয়াতে হবে। সেদিন তো আমি ভয়ে আপনার করা বেস্ট পাটিসাপটা দুটোর বেশি চুরি করতেই পারিনি। প্লিজ আজকে নিজের হাতে আমাকে করে খাওয়ান না আন্টি, প্লিজ প্লিজ। হে বাবা, হাত পড়লো কি করে? অর্জুন, অর্জুন এদিকে এসো, দেখো শাশুড়ি আন্টির হাতে কি হয়েছে। হয়নি তো, পড়ে গেছে। মা তুমি আবার হাত পুড়িয়েছো? হাত পুড়িয়েছো মানে? আপনি ইচ্ছে করে নিজের হাত পড় কেন শাশুড়ি আন্টি? তোমাকে এসব জানতে হবে না। এই তুই কিন্তু এ নিয়ে কোনো কথা বলবি না, আমি চাই না কিন্তু বাবু। হাতটা ছাড়ো। ছাড়বো না।
আপনি দাঁড়িয়েছেন কেন? যান না, ওষুধটা নিয়ে আসুন। ওসব আমার লাগবে না, কি আশ্চর্য। যান না অর্জুন। সেদিন যখন কুকার বাস করে আমার হাতটা পুড়ে গেল, তখন আমায় কি মলম লাগিয়ে দিয়েছিল? সে কি মলম লাগানোর আগে আমাকে জিজ্ঞেস করেছিল লাগাবে কিনা? আমি কি তখন তাকে বারণ করেছিলাম যে সে এখন বারণ করলে আমি শুনবো? হাতটা ছাড়ো, ছাড়ো। আপনি যান, ওষুধটা নিয়ে আসুন। আরে ওসব কিছু লাগবে না আমার, কি আশ্চর্য। আপনি আরে তোটা পুড়ে গেছে। হয়নি আমার। বসুন আস্তে। অর্জুন, ওষুধটা নিয়ে আসুন তাড়াতাড়ি। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, ছাড়ো ছাড়ো। দাঁড়ান। আপনি কেন এভাবে নিজের হাত পুড়িয়েছেন আমি জানতে চাই না, কিন্তু আপনি আমাকে প্রমিস করুন আর কোনোদিন আপনি এরকম করবেন না, নিজেকে আর কষ্ট দেবেন না এভাবে। আপনাকে এভাবে দেখলে আমারও খুব কষ্ট হয়, আর কখনো এরকম করবেন না, প্রমিস করুন। শাশুড়ি আন্টি আমার। অর্জুন, আপনি দেখলেন শাশুড়ি আন্টি কিছু না বলে চলে গেলেন। আমি তো বাইরে গুন্ডা, তুমি তো দেখছি বাড়িতেই গুন্ডাগিরি করা শুরু করে দিয়েছো। ওদিকে কমলেশ রায় বর্মনকে জেলে পুড়ছো, আর বাড়িতে নীলিমা সান্যালকে ট্যাকেল করছো। বাবা, ব্রাভো, তোমাকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আমি আর গার্জিয়ান এঞ্জেল, তার মানে ঘরে বাইরে গুন্ডা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাদের জন্য একটা দুর্দান্ত খবর আছে। আমাদের জন্য এখনো কোনো ভালো খবর আছে নাকি সূর্য? তাহলে কি তুমি রায়ের জন্য কোনো চাকরির ব্যবস্থা করেছো নাকি? রায়ের চাকরির ব্যবস্থা হঠাৎ আমি করতে যাব কেন? না না, আসলে তো এতক্ষণ এখানে এই চর্চাই হচ্ছিল। রাই কেন চাকরি পাচ্ছে না, কেন সবার খাবার জোগান দিতে পারছে না। তারপর তুমি বললে না একটা সুসংবাদ আছে, তাই ভাবলাম তুমি হয়তো রাইয়ের জন্য কোনো চাকরির খবর নিয়ে এসছো। কি ভালো খবর সূর্য, তোমাদের বাড়ির সবাই ভালো আছে তো? আমার বাবা নীলুর কারণে হসপিটালে যেতে বাধ্য হয়েছে, আবারও অসুস্থ হয়ে পড়েছে। নীলুর কারণে? নীলু এমন কি করেছে সূর্য যার জন্য তোমার বাবা? কিছুই না, ও ভুল ওষুধ খাইয়ে দিয়েছে। যেই ওষুধটা খাওয়ালে বাবার সব থেকে ক্ষতি হতে পারে সেটারই ওভারডোজ করেছে। এখন আমি সত্যিই জানি না যে ও সেটা ভুল করে করেছে না ইচ্ছাকৃত। বাড়ির সবাই বলছে ও নাকি বাবাকে জেনে বুঝে সরিয়ে দিতে চেয়েছে। তোমার বাবাকে সরিয়ে দিয়ে নীলুর কি লাভ? আমি সত্যিই জানি না কার কি লাভ, সত্যিই জানি না কার কিসে কি লাভ আছে। আপনার বড় মেয়ে, তার কি লাভ ছিল নীলুকে আমার ঘাড়ে গছিয়ে দিয়ে আমাকে মিথ্যে কথা বলে? কোনো লাভই তো ছিল না, তাই না? তোমার বাবার যদি এতই শরীর খারাপ, তুমি বাড়ি ছেড়ে এখন আমার বোনের নামে, নীলুর নামে কমপ্লেন করতে এসেছো সূর্য? একদমই না রাই, তোমার বাড়ির সবাই ভাবছে যে আমি তোমার জন্য কোনো কাজের খবর নিয়ে এসেছি। ইনসিডেন্টালি হ্যাঁ, দেখতে গেলে আমারও সেটাই মনে হচ্ছিল যে হ্যাঁ তাই তো, আমি তো তোমার জন্য একটা কাজের খবরই নিয়ে এসেছি। মানে কিছুই না, মানেটা হলো এই যে আমার বাবার দেখভাল করার জন্য এই মুহূর্তে একজন নার্সের দরকার। আমি সেন্টার থেকে নার্স নিতেই পারি না, মানে নার্স নয়, ওই অ্যাটেন্ডেন্ট আর কি, যে বাবাকে ঠিকঠাক মতো ওষুধ টষুধ খাওয়াবে, বাবার দেখাশোনা করবে। তাই আমি ভাবছিলাম এই মুহূর্তে তোমাদের পরিবারের যে অবস্থা, যেরকম টানাটানির সংসার, তাতে তুমি এই কাজটা করো।
কি বলছো সূর্য? কিছু তো ভুল বলেনি ও। রায় তো চাকরির চেষ্টাই করছে। ও তো বলেইছে যে কোনো রকমের কাজ পেলে ও করবে। দেখো, তোমাকে ভালো পেমেন্টই দেওয়া হবে। এই পেমেন্টের ব্যাপারে তোমার আশা করি আমাদের পরিবারের থেকে কোনো সংশয় নেই। দেখো, এই কাজটা এমনিতেই অন্য কেউ পাবেই, তার থেকে তুমি যদি পাও তাহলে আমার মনে হয় তোমাদের পরিবারের উপকার হয়। তার সাথে আমার মনে হলো যে নীলুর খবরটাও তোমাদের সবাইকে জানাই। ও আরেকটা কথা, এই ফার্স্ট অফারটা কিন্তু আমি তোমাদেরকেই দিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নীলুকে প্লিজ আপনারা বোঝাবেন। হ্যাঁ, নীলুর এতটা আনমাইন্ডফুল থাকা কিন্তু একদমই উচিত না। কারণ এই মুহূর্তে আমাদের বাড়িতে যেই অশান্তিগুলো ঘটছে সেগুলো কিন্তু আমাকে সামলাতে হচ্ছে। সবাই এই মুহূর্তে নীলুকে ব্লেম করছে। আমার বৌমনি আমাকে নিজে থেকেই বারবার রিকোয়েস্ট করলো যে আমি যেন নিজে গিয়ে রায়কে বলি যাতে রায় এই কাজটা করে। হ্যাঁ, তোমাদের সংসারের অভাব আছে সেটা জেনেই। এই অভাবটা আমরা একদিন কাটিয়ে উঠব। তুমি বরং নীলুকে নিয়ে সুখে থাকো, রাই ওখানে কাজ করতে যাবে না। তুমি বরং সেন্টার থেকে উপযুক্ত অ্যাটেন্ডেন্ট নিয়ে নাও। আমি যাবো পিসিমণি, তোমার পায়ে পড়ি, এই কাজটা আমাকে দিয়ে দাও। আমি মন প্রাণ দিয়ে কাজটা করার চেষ্টা করব। উত্তর দাও না সূর্য। সূর্য প্লিজ চুপ করে থেকো না, প্লিজ এই কাজটা দাও না আমাকে। কাজটা আমার খুব দরকার সূর্য। আর টাকা দিয়ে তো সবকিছু হয় না বলো। টাকার বাইরে যেটুকু সেটুকু তো একজন অ্যাটেন্ডেন্ট করবে না। আমি করে দেবো যদি নীলুর কোনো অসুবিধা না থাকে। না না, আমাদের বাড়িতে অন্য অনেক কাজের লোকই তো রয়েছে। নীলুর শুধু শুধু কাজের লোকের প্রতি আপত্তি থাকবে কেন? আর তুমি তো আমাদের বাড়িতে কিছুদিনের জন্য কাজ করতেই যাবে। হ্যাঁ, ঘটনাক্রমে তুমি নীলুর দিদি, কিন্তু তাতে তো নীলুর আপত্তি হওয়ার কোনো কথা নয়। নীলু তো জানে তোমাদের পরিবারের অবস্থা। দেখো, আমি চাইলে তোমাদের পরিবারকে এই মুহূর্তে হেল্প করতেই পারি, কিন্তু তাতে আমার মনে হয় তাতে তোমাদের পরিবারেরই সম্মান নষ্ট হবে। তার থেকে বরং তুমি নিজে খেটে রোজগার করে তোমার পরিবারকে দেখো, সেটাই বেটার হবে। আমি তোমাকে পুষিয়ে দেবো, চিন্তা করো না। অন্তত 1 মাস যদি তুমি আমাদের বাড়িতে কাজ করো তাহলে 1 মাসে তোমাকে এমন স্যালারি দেবো যাতে আগামী 1 মাস তোমাদের পরিবারের প্রত্যেকে ভালো মন্দ খেতে পারে, সুখে থাকতে পারে। আর তারপরে আমার বাবার যদি ভালো লাগে তাহলে তুমি অ্যাটেন্ডেন্ট হিসেবে কন্টিনিউ করতে পারো। কারণ এমনিতেই তো আমার বাবার বয়স হয়েছে। এই মুহূর্তে বাবার দেখাশোনার জন্য একজন অ্যাটেন্ডেন্টের প্রয়োজন। কবে থেকে যেতে হবে? কাল থেকেই এসো। শহর নগর ঋণে বাঁধা মিঠি ঝোরার কাছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সোমরাজবাবুর অবস্থা খুব খারাপ হয়ে গেছে রে, কারণ আমরা দিন আনি দিন খাই। কেন কেন তিতির? সোমের বিজনেস? সোমের বিজনেস সোম বলবে, জিজ্ঞেস কর। সোম তোমার বিজনেস? আমার বিজনেস নেই। হ্যাঁ, আমাদের বিজনেসটা আমি এখন আর ইনভলভ নই। ও সত্যি রে, খুব খারাপ অবস্থা আমাদের।
একবেলা খেলে জানিস আরেক বেলা পেটে গামছা বেঁধে শুয়ে পড়তে হয়। দেখ তুই বাড়িতে এসছিস, তোকেই বা কি দেব? হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়া, আমি আসছি, দাঁড়া। সোম বলছিলাম কি এক সেকেন্ড দাঁড়াও, ও আসছে। বিস্কিট খাবে তো তুমি? হ্যাঁ বিস্কিট, না মানে কুকিজ। ইয়া কুকিজ, এই নে লেড়ো বিস্কুট, দেশি কুকিজ খাস তো? খা 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 খা। সোমে তো গরিব হয়ে গেছে। নো নো ওয়ে, এখানে আর থাকা যাবে না তাহলে। ও মাই গড, এই সত্য আমাকে যেতে হবে। হোয়াট, তুই বেরিয়ে গেলে কি করে হবে তুলি দিদি? এখন তো আসল কথাটাই বলা হয়নি। আসল কথা? তোর সাথে আমার অনেক কথা আছে, আমি জানি রে। সোমরাজ বাবুর যা অবস্থা হয়ে যাক না কেন, যেমন অবস্থাতেই থাকুক না কেন, তোর ভালোবাসা কোনোদিন সোমরাজ বাবুর জন্য কমবে না। তুই সারা জীবন ভালোবাসবি সোমরাজ বাবুকে। আমি খুব ভুল করেছি রে তুলি দিদি, আমি সোমরাজ বাবুকে তোর থেকে কেড়ে নিয়ে খুব ভুল করেছি। তাই আমি ডিসাইড করেছি তোদের 4 হাত আমি 1 করে দেবো। আমি ডিভোর্স দিয়ে দেবো সোমরাজ বাবুকে। আমি দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেবো, দাঁড়িয়ে থেকে। এই বাড়িতে তুই আসবি সুন্দর করে, এইরকম ভাবে বউ সেজে, সোমের বউ হয়ে এই আলতা পরে ঢুকবি, এই বাড়িতেই থাকবি। এইদিকে এখানে স্টোভ আছে, এই স্টোভটাতে রান্না করবি। দেখ রান্নার লোক রাখার মতো তো পয়সা নেই, সুতরাং তোকে নিজেকেই রান্না করতে হবে আর নিজের হাতে সোমরাজ বাবুকে খাইয়ে দিবি। তুই কি ভালো হবে। ওই কলতলায় বসে জামা কাপড় কাচবি, বাসন মাজবি, নিজের ঘরটা নিজের হাতে ঝাড় দিবি, ঝকঝকে টকটকে করে রাখবি একেবারে। তোর সংসার তুই দেখে রাখবি, পারবি না বল? আমি কি প্রশ্ন করি না, ভালোবাসার মানুষের মুখের দিকে তাকিয়ে পৃথিবী উল্টে দেওয়া যায়, এটা তো কয়েকটা কাজ মাত্র, তুই পারবি। আরে এ তো তুলির সঙ্গে আমাকেও জব্দ করছে মনে হচ্ছে। উফ, এত ড্রামা করে না এই তিতিরটা। দেখ তোর সাথে বিয়ে হলে যদি সোমরাজ বাবুর ভাগ্যটা ফেরে, ওই বলে না সতীর পুণ্যে পতির পুণ্য, কি ভালো হবে। আগে দেখ তোর সাথে বিয়ের কথা হলে সোমরাজ বাবু রেগে যেত, কিরকম একটা মুখ করতো। আজ দেখ কেমন জুল চোখে তাকিয়ে আছে জুল চোখে তোর দিকে। দেখ বিয়ে হতেই হবে, বিয়ে হবে। আমার একটা কাজ পড়ে গেছে, আমাকে যেতে হবে, না খুব বিপদ হয়ে যাবে। বিয়ে এক্ষুনি দেবো আমি, চলে দিদি। তুলি বলে মেয়েটি এক্ষুনি তিতির আর সোমরাজের ওই বাড়ি থেকে বেরিয়ে গেল। জানতাম আমি। তিতির তুমি যেটা ভাবো না, মালিনী ব্যানার্জি ঠিক বুঝে যায়। তার মানে কোর্টের ওই সাক্ষী তুলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তিতির তোমাকে যা বলেছে না, সে ব্যাপারে আমি তোমাকে কিছু বোঝাতে চাই। তুমি তো সব সময় আমার কথা শুনেছো, তাই না? তুমি তো আমার লক্ষ্মী শোনা। হ্যাঁ, সব সময় শুনেছি বলে কি এখনো শুনবো নাকি? কেনই বা এসেছে কে জানে, সহ্য কি ভেবেছে কি তুলির ভাগ্যে যদি ওর ভাগ্য ফেরে। ও মাই গড, তাই তিতিরকে দিয়ে হয়নি, এখন মলিনী আন্টিকে পাঠিয়েছে। আমিও কি অত বোকা? আন্টি আমার আপনার সাথে কোনো কথা নেই, আমার যা শোনার যা বোঝার সবটাই তিতিরের থেকে বোঝা হয়ে গেছে। সো প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না তো, সহ্য কর। তুলি ওমা, আন্টি আপনি এখানে কি করছেন? আর আমি তো আগের দিনকে বলে দিলাম আন্টি, তারপরও। তুলি শোনো, তুমি তোমার যা লাগবে আমি সব দিতে রাজি আছি, শুধু তুমি কোর্টে আজ সাক্ষী দিও না প্লিজ। সাক্ষী মানে কেন? কিসের সাক্ষী? আমি জানি তুলি, আমি জানি তুমি আমার বিরুদ্ধে আজকে কোর্টে সাক্ষী দিতে যাবে। তিতির তোমাকে রাজি করিয়েছে, আমি সব জানি। ওয়েট, কি সাক্ষীটা কি? এসব আপনি কি বলছেন? আর তিতির ওর পক্ষে আপনার বিপক্ষে সাক্ষী দিতে রাজি করিয়েছে মানে? আন্টি প্লিজ, আমার না আপনার ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, কোনো ইন্টারেস্ট নেই। আর না ইন্টারেস্ট আছে আপনার ওই ছেলের ব্যাপারে। ডিসকাস্টিং। আর শুনুন আন্টি, আমার আপনার আর আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ রাখার কোনো রকম ইচ্ছে নেই, আমি রাখতে চাইও না।
ইওর অনার, গতদিন আমি কথা দিয়েছিলাম আদালতে যে সাক্ষীকে পেশ করব যিনি এই মালিনী ব্যানার্জির সমস্ত কুকর্মের খতিয়ান জানে, আমি সেই সাক্ষীকে পেশ করতে চলেছি। পরবর্তী সাক্ষী হাজির হন। সাক্ষীর নাম সুজয় ব্যানার্জি। তিতির ভুল চাল দিয়েছে, এসব চমক আমি জানি। খেলা মালিনী ব্যানার্জির দিকেই ঘুরবে। না না, উনি বলুন না, তবে উনি কথা বলতে পারবেন তো? ওনাকে বলতে দেওয়া হোক। Oliver Satam Oliver Satam by Mekta Boleh na জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উফ, কি যে হয় এই ড্রাইভারটার! কখন ফোন করে বলেছে এক্ষুনি আসছি, এখনো আসার কোনো নাম নেই। এদিকে ফোনটাও ধরছে না। টায়ারটার পাংচার হলো না তো? হ্যাঁ দেখ, ব্যস্তর সময় যত ক্যাচরা। না না, ওদের মালিককে একবার ফোন করি। হ্যালো, কি ব্যাপার বলুন তো? এখনো গাড়ি চাইলেন না কেন? আরে কখন থেকে দাঁড়িয়ে আছি, ড্রাইভার ফোনটাও ধরছে না। একবার ফোন করে দেখুন গাড়িটা কোথায় আছে। গাড়ি আপনার কাছাকাছি আছে স্যার, আপনি যে ড্রাইভার নেন তাকেই পাঠিয়েছি, একটু ওয়েট করুন, এক্ষুনি পৌঁছে যাবে হয়তো। হ্যাঁ, গাড়ি চলে এসছে। ঠিক আছে, আপনি রাখুন। কিরে পবন, আসতে তো দেরি করলি কেন? নে চল চল, এবার তাড়াতাড়ি পৌঁছে দে। জানিস তো আজকে আমি কোথায় যাবো? এয়ারপোর্ট। নে এবার তাড়াতাড়ি জায়গা মতো পৌঁছে দে তো, ভালো বকশিস দেবো আজ। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আপনাকে আমি একদম ঠিক জায়গাতেই পৌঁছে দেবো। গলাটা তো পবনের নয়, অন্যরকম লাগলো গলাটা। এ ভাই, তুই তো পবন নস, তোদের মালিক বললো পবনকেই পাঠাচ্ছি। কে তুই? কেস করেছে, এরা তো পুলিশ। আমাকে তাহলে ধোকা দিয়েছে কেউ। তোর খেলা এবার শেষ, অনেক পালিয়েছিস। কি হচ্ছে এটা কি বলুন তো? একজন ভদ্রলোককে এইভাবে মাঝ রাস্তায় আটকানোর মানেটা কি? এই ভদ্রলোক সাজছিস তুই এখন? ভদ্রলোক বল তাড়াতাড়ি, যাদেরকে তুলে নিয়ে গেছিস কোথায় রেখেছিস তাদের বল। কি হলো, চুপ করে আছিস কেন? বল কোথায় রেখেছিস ওদের, নাহলে তোকে না মেরে এখানেই। আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনারা কেন আমার সঙ্গে এরকম করছেন? দেখুন, আমার প্লেনের টিকিট কাটা আছে, আমার ছেড়ে দিন, যেতে দিন আমায়। আমি তো কিছুই বুঝতে পারছি না আপনারা কারা। দেখুন, আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে, আপনারা ভুল লোককে ধরেছেন। দেখেছিস, ধরা পড়ার পরে মিথ্যা কথা বলে। এক জানোয়ার, মিথ্যে বলে তুই বেঁচে যাবি ভেবেছিস? মরবো না। বৌদি ভাই,
এতে লাভ হবে না। এই পোর খাওয়া ক্রিমিনাল এই কুচো চর্থা পরে মুখ খুলবে নাকি? থানায় নিয়ে চলো। থানায় নিয়ে গেলে ওসি স্যার এমন জামাই আদর দেবে যে ওর বাবাও মুখ খুলবে। তোলাকে গাড়িতে তোলো। এই চল 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 ওকে চল চল চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে লোকগুলোকে ধরে নিয়ে গেছিস তাদেরকে কোথায় লুকিয়ে রেখেছিস বল, বল, না হলে কিন্তু তুই আজকে শেষ। পর্ণা, পর্ণা তুমি এখানে শান্ত হয়ে বসো। আরে এভাবে টেনশন করলেই কি আর লোকটা সবকিছু খুলে বলবে? দেখো, লোকটা যখন একবার ধরা পড়েছে তখন নিশ্চয়ই বড়দা, বড় বৌদি, বর্ষার একটা খোঁজ আমরা পেয়ে যাব। তুমি এত চিন্তা করো না, তুমি এখানে বসো। হ্যাঁ বৌদি ভাই, তুমি একটা জায়গায় বসো। ভেতরে জেরা করছে তো সুনিতা ম্যাম, ওসি স্যার, কোনো না কোনো খোঁজ ঠিক পাওয়া যাবে। তোমরা বুঝতে পারছো না চয়ন, আমার টেনশন হচ্ছে কারণ এই লোকটা ধরা পড়ার খবর যদি ও দলের কাছে পৌঁছে যায় তাহলে কিন্তু বর্ষাদের উপরে বিপদ আরো বেড়ে যাবে। না না, এমন কিছু হওয়ার আগে আমাদের কিন্তু দাদা, দিদি আর বর্ষার কাছে পৌঁছতেই হবে। হ্যাঁ পনা, তুই একদম ঠিকই বলেছিস রে। আমিও এটাই ভাবছি যে এখন অয়নদাদের কি পরিস্থিতি, কেমন আছে কে জানে। যত সময় যাচ্ছে তত তো বিপদ বাড়ছে ওদের, বল। আমার মনটা বড্ড কুটাচ্ছে। সৃজন, চলো না একবার গিয়ে দেখি ওই লোকটা মুখ খুললো কিনা। সবকটার হাত মুখ ভালো করে বাঁধ, কেউ যেন আওয়াজ না করতে পারে। হ্যাঁ বল, কি বাবা ধরা পড়েছে, তোমরা ডেরা থেকে পালাও। সব চলে যাবার পর জল নিয়ে এসেছিস? তোদের ভরসায় থাকলে না এতক্ষণে হাতে হাত করা পড়ে যেত। শোন, এবার থেকে সব আগে থেকে খবর দিবি। রাখ ফোন এখন। এই লোড কর সব এদের গাড়িতে। আর শোনো, তোমরা একটা কথা শুনে রেখে দাও, পালাবার চেষ্টা করবে না, পালাবার চেষ্টা করলেই মরবে। চল তোল গাড়িতে, চলো চল, চলো 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 চলো। হ্যালো স্যারজি, নমস্তে। না না, আপনি চিন্তা করবেন না, আপনি বেফিকার থাকুন। আরে কলকাতায় তো এতদিন এত ঝামেলা আমিই সামলেছি, কখনো অসুবিধা হয়েছে কি? বগা আমার লোক, ও মুখ খুলবে না। বল কোথায় রেখেছিস, না হলে তোর আজকে এখানে। বল কোথায় রেখেছিস? বলছি বলছি স্যার, বলছি আমি আমি দিনুনাথের হয়ে কাজ করি। দিনুনা? আমি ওর হয়ে ভিখারি চাপলাই দিই, তারপর ও সেই ভিখারিগুলোকে নিয়ে এক এক জায়গায় ভিক্ষে করতে পাঠায়। তারপর ও ওদেরকে কোথায় রাখে, কোথায় পাঠায় আমি কিচ্ছু জানি না স্যার। আমি সত্যি বলছি, এর বেশি কিছু আমি আর জানি না। এই দিনুনাথ নিজে কোথায় থাকে বল। বলছি বলছি কালীতলা লেন 3 নম্বর বাড়িতে দিনুনাথ শীল থাকে। বাড়ির সামনে একটা শরবতের দোকান চালায়। সামনে শরবতের দোকান আর পেছনে হিউম্যান ট্রাফিকিং। সৃজন, বলছি ওই দিনুনাথ ওখান থেকে পালানোর আগে যেভাবেই হোক আমাদের ওখানে পৌঁছতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কি জানতে পারি এখানে ঠিক কি ঘটছে? দাদা, রাইট নাও রোহিত আর ফুলকি টুগেদার লিভ একসঙ্গে তো থাকতে পারবে না, তাই না? তাই বদ্দি, শালিনী, এভরিবডি টকিং যে
ফুলকিকে ফাদার্সের হাউসে রিটার্ন করিয়ে দিতে আর কি। তো ফুলকি এবার ফাদার্সের হাউসে থাকবে না কোথায় সেটা তো রোহিত ডিসিশন টেক করবে, তাই না দাদা? দুম করে মিডিল থেকে তমাল যদি গিয়ে ফাদার্সের হাউসে রিচ করিয়ে দেয়, কেমন ব্যাড দেখাবে না? কেন খারাপটা কি হতো? রোহিত তো নিজেই কোর্টে গিয়ে বলে এসেছে যে বিয়েটা টিকিয়ে রাখতে চায় না। শুধু শুধু একটা তিক্ততাকে আরো তেতো করে লাভ আছে কি কোনো? আর ওদের তো আলাদা থাকতেই হবে। রোহিত, আর চুপ করে থাকিস না, এবার মুখটা খোল। ফুলকি, আমি এখনো বুঝতে পারছি না তুমি ঠিক ফুলকি আমার সাথে কোনো সম্পর্ক না রাখতে চায়, তাহলে তাই হোক। রোহিত, এবার কিন্তু একটা প্র্যাকটিক্যাল ডিসিশন নিও প্লিজ। আমার পক্ষে আর এই মানসিক চাপটা সহ্য করা সম্ভব হচ্ছে না গো। কাল রাতে আমার প্যালপিটেশন হয়েছে, সমানে বুক ধড়ফড় করছে, আমি পারছি না আর। অমনি বুক ধড়ফড় শুরু হয়ে গেল, আশ্চর্য। রোহিত, চুপ করে থাকিস না, কিছু বল। সবাই তোর সিদ্ধান্ত জানতে চাইছে, ফুলকি কি করবে, কোথায় থাকবে এখন, সেটা তুই বল। ফুলকি এই বাড়িতেই থাকবে জেঠামণি, এ নিয়ে আর কোনো সিদ্ধান্ত আলোচনা হবার কিছু নেই। সামনে তো ফুলকির নেক্সট লেভেলের ম্যাচ রয়েছে, এই বাড়িতে না থাকলে ওর ট্রেনিং কি করে হবে? আমি তো ওর কোচ, ওর ট্রেনিং, ডায়েট সবকিছুর দায়িত্ব তো আমার। অশোকনগরের বাড়িতে ওর প্রপার ট্রেনিং, প্রপার ডায়েট কিচ্ছু হবে না। ওর খেলাধুলো নিয়ে ওর বাবার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই, আর ওর মাও অসুস্থ, উনিও এত কিছু করে উঠতে পারবেন না। মাঝখান থেকে ওর খেলাগুলো নষ্ট হবে আর ক্যারিয়ারটা আর 12টা বাজবে, সেটা তো হতে দেওয়া যায় না। শালিনী কেসটা হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে, ধরো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৌদি, বৌদি একবার উপরে এসো, কথা আছে। বৌদি, বৌদি কোথায় তুমি? কি হয়েছে রোহিতদা? চেঁচামেচি করছো কেন? এনি প্রবলেম? ওটা আমার নতুন অফিস রুম, এসো। তা এই ঘরে কোনো দরকার ছিল নাকি? ছিল তো বটে ঈশিতা দিদি, এটা আমার ট্রেনিং করার জায়গা, সেখানে তুমি কি করছো সেটা তো জানতেই হবে, তাই না? ফুলকি, এই বাড়িতে এখনো কিছু তোমার নিজের বলে আছে? না, অবশ্য সেটা আমার জানা ছিল না। কি বলো তো, কাল রাত থেকে এই রুমটা আমার নতুন অফিস রুম, শালিনী এই রুমটা আমাকে দিয়েছে। এই রুমটা না কাল রাতে আমি গুছিয়েছি, সুন্দর করে সাজিয়েছি। অবশ্য আমার পার্টির লোকজনও ছিল। কি সুন্দর লাগছে না রুমটা? একে এটা কি হলো? ঈশিতা, কি ব্যাপার বলো তো? এই ঘরটা এরকম হলো কি করে? এই ঘরটা তো এরকম ছিল না। এটা ঈশিতা দিদির অফিস হয়ে গেছে দিদি। মানে কিসের অফিস? এই ঘরটাকে আমরা কত কষ্ট করে ট্রেনিং ঘর বানিয়েছিলাম। ঈশিতা, তুমি এই ঘরে এলে কি করে? আমি বলেছি। কেন বলো তো? ঈশিতার একটা নিজস্ব জায়গার প্রয়োজন ছিল, ওর সাথে অনেকে মিট করতে আসে, তাই এভাবে তাকিয়ে আছো।
ভুল বললাম কিছু? না না, ভুল বলেছ কেউ বলেনি, কিন্তু এই ট্রেনিং রুমটা ঈশিতার অফিস রুম হয়ে যাবে এই সিদ্ধান্তটা তোমায় নিতে কে বললো? জেঠিমণি বলেছেন। জেঠিমণি বলল যে সংসারটা এবার নিজের মতো করে আস্তে আস্তে গুছিয়ে নিতে। ফুলকি তো কিছুদিনের অতিথি। দেখো, রোহিত ফুলকিকে রেখে দিয়েছে ট্রেনিং এর জন্য, সেই ব্যাপারটা ঠিক আছে, আমি কিচ্ছু আপত্তি করিনি, কিন্তু এই পুরো বিষয়টা তো টেম্পোরারি একটা বিষয়। সবাই প্লিজ একটু বাইরে যাবে, আমার শালিনীর সাথে কিছু কথা আছে। ফুলকি চলো, এসো এসো তো। আমার কেন মনে হচ্ছে স্যার শালিনী ম্যাডামকে কথা শোনাবে? শালিনী ম্যাডাম কি সেসব সহ্য করবেন? বারবার আমার জন্য দেখছি স্যার অশান্তির মধ্যে পড়ে যাচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেবতারা যুদ্ধে এই জন্যই জিততে পারে কারণ আমরা ওদের রথ টানি, কিন্তু এখন আর তা হবে না। এখন দেবতারা নয়, আমরা হব এই সৃষ্টির অধীশ্বর। কিন্তু এটা সত্যি সম্ভব মহারাজ? তার পথ আমি খুঁজে নিয়েছি। দেবতারা কেন এত শক্তিশালী? কারণ সবাই তাদের ভক্তি করে, আর সেই ভক্তি থেকেই ওরা শক্তি পায়। আমাদের এই সংসার থেকে ঈশ্বর ভক্তিকে শেষ করতে হবে, তারপর সবাই আমাদের ভক্তি করবে। ও শুধু অহংকারী নয়, বরং অধার্মিকও হয়ে গেছে। ওকে যদি এখনই আটকানো না যায়, তাহলে ও গোটা সংসারে উপদ্রব করে বেড়াবে। নিয়ে এসো অশ্বমেঘ পুষ্পের জয়, অশ্ব সুগ্রীবের জয়, অশ্ব শৈবের, অশ্বরাজ বালাহকের জয়। এই চারজন কারা? দাদা, ওরা ভগবান বিষ্ণুর ভক্তির অবতার। এদের নাম হলো সনক, সানন্দন, সনাতন এবং শঙ্কাদিক। কিন্তু এই সব অশ্বেরা এই চারজনকে বন্দি করে কেন নিয়ে এসেছে? হে ভক্তির অবতারেরা, সনক, সনাতন, সনকাদিক, সনন্দন, আমাকে তোমাদের ভক্তি দিয়ে দাও, যাতে আমি তার বিনাশ করে এই সংসারের অধীশ্বর হতে পারি। যদি তুমি এটা ভেবে থাকো যে আমাদের বন্দি করে ভক্তিকেও বন্দি করবে, তাহলে সেটা তোমার ভ্রম বালাহক। ভক্তির শক্তি তোমার শক্তির থেকে অনেক বেশি। নিজের প্রবচন নিজের কাছেই রাখো। যদি তোমরা তোমাদের ইচ্ছায় ভক্তি আমাদের না দাও, তাহলে আমি সেটা ছিনিয়েও নিতে পারি, আর তারপর তোমাদের চারজনের হত্যা করে দেব। আর তারপরে এই সংসারে ভক্তিরও বিনাশ হয়ে যাবে। দাদা, ওর অহংকার ওর বুদ্ধিকে এমন ভ্রষ্ট করেছে যে ও সংসারকে সংকটে ফেলে দেবে। আমরা যাদের খুঁজছিলাম সেই চার ভাই তো এখানেই রয়েছে, কিন্তু ওরা তো অধর্মের পথে চলছে। আমরা তো এখানে এসেছিলাম ওদের নিয়ে গিয়ে আমাদের রথের সঙ্গে জুড়ে দেব বলে, কিন্তু এরা তো ঋষি কুমারদের বিনাশের কথা ভাবছে। যারা ধর্ম স্থাপনের জন্য এগিয়ে চলে, তাদের অধার্মিকদের সঙ্গে মতভেদ হয়েই থাকে। ওই ঋষি কুমারদের মুক্ত করাটা এখন আমাদের প্রধান দায়িত্ব দাদা। তারপর আমরা এই অশ্বদের কথা ভাববো। হ্যাঁ কানাই, তুই ঠিক বলছিস। এ কি হলো? এরা হঠাৎ করে অদৃশ্য কি করে হয়ে গেল? দাদা, ওদের খুঁজতে হবে, না হলে অনর্থ হয়ে যাবে। সংসারে ওরাই আছে যারা ভক্তির স্রোত। ওদের অবর্তমানে সৃষ্টির সমস্ত ভারসাম্য হারিয়ে যাবে। কি ভেবে আমরা অশ্বলোকে এসেছিলাম, আর দেখ কি হচ্ছে। হ্যাঁ দাদা,
যাদেরকে আমরা রথের দায়িত্ব দিতে এসেছিলাম তারা নিজেরাই অধর্ম আর অহংকার নিয়ে বসে আছে। আরো একবার ভেবে দেখ কানাই, আমরা কি ওই 4 অশ্বকে লাভ করার বিষয়ে আগে মনোযোগ দেব, নাকি তার আগে ওই 4 ঋষিকুমারকে খুঁজে বের করব? দাদা, অশ্বও লাভ করে নেব, কিন্তু এখন সংসারে ভক্তিকে বিনাশমা থেকে বাঁচাতে হবে। কারণ বালাহক অধর্মের পথে এগিয়ে চলেছে। তার প্রভাবে এসে সকল অশ্ব তার আজ্ঞাই অনুসরণ করছে। ঠিক আছে, তাহলে আমরা সবার আগে ওই ঋষিকুমারদেরই খুঁজি। চলো দাদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।